একজন প্রফেশনাল বডি বিল্ডারের যে প্রপার রেসপেক্ট সেটা দেওয়া উচিত। ছেলেগুলোকে দেখেন যে ধরনের প্রাইস দেয়, ওরা কি কষ্ট করে। আপনি ফিটনেসে মনোযোগ দিলেন, ক্যারিয়ারে মনোযোগ দিলেন, আপনি ফিটনেসটা তৈরি করবেন কি দিয়ে? এর জন্য আর্ন করতে হবে আপনাকে। সবাই ফিটনেস থেকে আর্ন করবে এমন তো না। এই ইয়াং বাচ্চাদের ইমোশনটাকে কিন্তু খুব কাজে লাগানো হয়। সারাদিন ডিম খাচ্ছিস, সেই খাচ্ছিস, কত টাকা নষ্ট করছিস, তোর তো কোনো ইমপ্রুভমেন্ট নাই। যখন একটা ছেলে তার মা বাবা থেকে এই ধরনের কথা শুনবে, ওই থাকবে। জিনিসটা আন্ডার দ্য টেবিল না রেখে আমরা জিনিসটাকে ওপেন অবস্থায় রাখি, আমরা জিনিসটা প্রস এন্ড কনস গুলো মানুষকে জানাই। আমরা এক্সারসাইজ কম করছি, ডায়েট ঠিক মতো করছি না, তাহলে হবে না। দুইটার যখন আমরা সমন্বয় করে আমরা সামনে আগাবো, আমার ফিটনেস সুন্দর হতে বাধ্য। ফিটসমনিয়াতে কিন্তু একটা নতুন ফিচার ইনক্লুড করা হয়েছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্যালোরি ট্র্যাকিং। ব্যায়ামের আসলে ছেলে বা মেয়ে নেই, খাবার বোঝে না আপনি মেল নাকি ফিমেল। খুব কমন একটা কোয়েশ্চেন যে আপনারা জিম করলে আপনাদের গোপনাঙ্গ ছোট হয়ে যায়। জিম করলে ছোট হওয়ার কোনো কিছুই পসিবিলিটি নেই, সবকিছু বড় হলেও হতে পারে। কারণ Hello everyone, welcome to another episode of Fitsomnia Encourages Fitness Culture in Bangladesh. আমি আছি ডিউক জোসেফ, আপনাদের হোস্ট এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফিটসমনিয়া। আমার সাথে দুইজন খুবই পপুলার নোন ফেসেস আজকে গেস্ট হিসেবে আছে। তার মধ্যে একজনকে আপনারা খুব ভালোভাবেই চিনেন, যিনি একজন কোচ, মোটিভেটর, অলসো একজন ভালো অ্যাক্টর। তিনি হচ্ছেন প্রণব ফিটনেসের প্রণব দা। সো প্রণব দা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আর আরেকজন খুবই প্রমিনেন্ট অ্যান্ড ভালো একজন কোচ, যাকে আপনারা খুব ভালোভাবে চিনেন, দেখতেও হ্যান্ডসাম, তিনি হচ্ছেন আমাদের মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। প্রথমে প্রণব ভাই, আপনার কাছে আমার কোয়েশ্চেন, আপনার ফিটনেসে আসার রহস্যটা কি? খুব দারুণ একটা ব্যাপার ছিল। আমি ফিটনেসে আসলে বাধ্য হয়ে আসি। আচ্ছা। হ্যাঁ, আমি যখন, আমার মনে আছে এখনো, ক্লাস 3 বা 4-এ পড়ি, আমি কোনো খাবার ডাইজেস্ট করতে পারতাম না। আচ্ছা। যাই খেতাম আমার এটা মানে বমিটিং হয়ে যেত। তখন আমাকে ট্রিটমেন্টের জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে যে ডাক্তার ছিল সে সব চেক আপ করে আমার। বেশ 7 দিন আমি হসপিটালাইজ ছিলাম। তখন আমাকে বলে যে তোমার মানে আমার যে সমস্যা, আমার খাবার অ্যাসিডিটি হতো, যেই খাবারটাই খেতাম আমার ভেতরে গিয়ে এটা একদম অ্যাসিড টাইপে পরিণত হতো আর কি। হ্যাঁ, আমি ডাইজেস্ট কোনোভাবেই হতো না এবং এই কারণে আমার বমিটিং হয়ে যেত। আচ্ছা। তখন সে যেটা বললো যে বাবা তুমি বাংলাদেশে যাও, এবং এখন থেকেই একদম আমার এখনো স্পষ্ট মনে আছে, সে আমাকে পুশ আপস, লেগ স্কোয়াট, হ্যাঁ সে দেখিয়ে দিল আমাকে পুশ আপস, লেগ স্কোয়াট এবং জাম্প টাইপের হালকা পুল আপ, এই টাইপের ব্যায়ামগুলো করে এবং ধীরে ধীরে যখন তুমি বুঝতে শিখবে আমাকে বললো তুমি জিমে ভর্তি হয়ে যাও, এটাই তোমার একমাত্র ট্রিটমেন্ট। আর বেসিক যে মেডিসিন সেগুলো আমাকে সে দিয়ে দেয়। এবং আমার মনে আছে এখন আমি সেই দিনগুলো ভুলবো না। আমি যেহেতু খাবার ডাইজেস্ট করতে পারতাম না, আমার শরীরে কোনো ধরনের ভিটামিনস মিনারেল যাচ্ছে না, আমি একদমই থিন ছিলাম। হ্যাঁ, এবং আমার এখনও মনে আছে আমি যখন ক্লাসে যেতাম, আমি যে স্কুলে পড়তাম, আমাকে একটা সামান্য পুশ করলেও আমি 2 হাত দূরে গিয়ে পড়তাম। এবং যেটা হয় ওই সময় আসলে হতো, বাচ্চারা সবার আগে বেঞ্চ দখল করা, হ্যাঁ, যে ছেলেটা দুর্বল ওকে পেছনের বেঞ্চে পাঠিয়ে দেওয়া। তা আমার লাইফে এটাই অনেক হয়েছে যে আমি একদম পেছনের সারি দিকে বসতে হতো। একে তো আমি শারীরিকভাবে দুর্বল এবং ভীতিও ছিলাম। তারপরে আমি যেটা হয়, আমি ক্লাস 6 থেকে দারুণ ব্যায়াম করি। দারুণ মানে তখন তার আমি ব্যায়াম বুঝি না, এটা জানি আমার ডাক্তার বলছে পুশ আপ দিতে হবে, ঝুলতে হবে, লেগ স্কোয়াট দিলে আমার মাসেল হবে। এটা ছিল আমার ধারণা। এবং এ থেকেই আমি মূলত আমার মনে আছে এখনও ক্লাস 9-10-এ আমি মোটামুটি জিমে অ্যাডমিট হয়ে যাই। তখন ফার্ম গেট এরিয়ায় একটা জিম ছিল আমাদের রানা ভাইয়ের জিম, আমি সেই জিমে অ্যাডমিট হই এবং আমি 2 বছরের মধ্যে মোটামুটি আমার পুরো মানে শারীরিক যে পরিবর্তনটা আমি নিয়ে আসি। এবং যারা আমাকে তখন, আমার মনে আছে যে আমার পুশ করা, আমাকে মারা, আমাকে ইনসাল্ট করা, যারা করছিল এটা, আমি প্রত্যেকের সামনে যাই একটু মাসেল টাসেল বানিয়ে, আমার তখন আমারও রিভেন্সে মানে আসলে যারা আমরা বডি বিল্ডিং করি বা আমরা ফিটনেসের সাথে জড়িত আছি, আমরা কিন্তু এমনিতেই খুব শান্ত স্বভাবের মানুষ। কারণ কি আমাদের হরমোনাল চেঞ্জেসগুলো খুব দারুণভাবে হয়, খুব সহজে রাগি না, খুব সহজে উত্তেজিত হই না, সব কিছু ঠিকঠাক চিন্তা করার অ্যাবিলিটি আমাদের ফিটনেসের জন্য আমাদের আছে, এটা আমি প্রাউডলি বলতে পারি। যাই হোক, পুরোনো গল্পে চলে আসি। যখন আমার মাসেল হয়ে গেল মোটামুটি, তখন তো আসলে ওই মাসেল না মানে একটু ব্রড হওয়া আর কি। তো তখন আমাকে যে ছেলেটা অপমান করতো বা যে ছেলেটা আমাকে পুশ করতো, ধাক্কা দিত, ওর সামনে আমি যাই। আচ্ছা। আমি গিয়ে বলি যে আমাকে মনে আছে, আমি এইভাবেই বলি, আমাকে মনে আছে তোমার? কে ভাই আপনি? ও আমাকে বলতেছে কে ভাই আপনি? পরে আমি জাস্ট ওকে ধরছি যে আমি অপু, ওই যে তুমি আমার স্কুলে ধাক্কা মারতাম,
ও তো তখন আমার ভাই তুমি তুমি যা হয়েছে আমাকে একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। তো আসলে এই ব্যাপারটা আমি এই জন্যই বলছি যে আসলে তখন হয়তো আমি একটা রিভেন্সমূলক চিন্তা থেকে আমি মাসেল বিল্ডে গেছি, বা আমার যে অসুস্থতা, আমার কয়টা কাজ হলো, আমি সুস্থ হয়েছি, আমাকে যারা ইগনোর করতো সে মানুষগুলো এখন আমার কাছে পরামর্শ নিতে আসে, আমাকে দিনের পর দিন ফোন দেয় যে আমাকে একটা ডায়েট চার্ট দাও, Nice. আমাকে একটু ব্যায়ামের বেসিক নলেজটা দাও যেটা দিয়ে আমি ঠিকঠাক হইতে পারবো। এই মানুষগুলো আমাকে অপমান করছিল। এই জন্য সবসময় যারা আপনাকে নেগেটিভ কমেন্ট করবে এরা আসলে আপনার ব্লেসিংস হয়ে আসে লাইফে। ডেফিনেটলি। আরেকটা হলো আমি সুস্থ হয়েছি এবং আমার কেরিয়ারটা আমি এই লাইনে ক্রিয়েট করতে পারছি এবং আমি দারুণ হ্যাপি আমার এই ফিটনেস নিয়ে, আমার ফিটনেস ইন্ডাস্ট্রি নিয়ে এবং আপনাদের সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ প্রণব ভাইয়ের। আসলে স্টোরিটা কিন্তু খুবই রিলেটেবল, রাইট? কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা জিনিস থাকে, একটা স্টোরি থাকে, ওই স্টোরি থেকে আমাদের ওয়ার্কআউটে আসা। অনেক ক্ষেত্রে দেখবেন ছাকা খেয়ে আসে না, ছাকা খেয়ে কিন্তু ওয়ার্কআউট করতে আসে, এটা খুব কমন। হ্যাঁ, দেখবেন অনেক ধরনের রিলস আছে এরকম, খুব কষ্ট পেয়েছো সো জিমে যাও, এরকমও ফ্যাক্টরস থাকে। আবার অনেকে বুলিড হয়, বুলিড হওয়ার পরে তাদের চেঞ্জ আসে। হ্যাঁ, এটা খুবই কমন কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ না, শুধু ইন্টারন্যাশনালি আমরা যদি চিন্তা করি সব জায়গায় এই জিনিসটা হয়। হ্যাঁ, সো খুবই ভালো লাগলো শুনে। প্রণব ভাইয়ের এক্সপিরিয়েন্সগুলো আসলেও আমাদের জন্য আসলে খুবই ইন্সপায়ারিং। আর একটা জিনিস তিনি যেটা বলেছে যে রিভেঞ্জফুল নেচারটা থেকে এসে কিন্তু এই জিনিসটার মধ্যে একটা লাভ অ্যান্ড অ্যাফেকশন ক্রিয়েট হয়ে যায়। আর তখন আমরা মোটোটা বুঝি যে আমার মোটোটা কি, আমি কি কারণে ফিটনেসের সাথে আছি। সো ওই তাগিদে আমি এখন চলে যাব মাসুদ রানা ভাইয়ের কাছে। আপনার ফিটনেস জার্নিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমার ফিটনেস জার্নিটা যদি আমি শুরু করি তাহলে একটা গল্প দিয়ে আমাকে শুরু করতে হবে। অবশ্যই। সময়টা 2009-10। এই ফিটনেস জার্নিটা মূলত দমের খেলা। অবশ্যই। আর সেই প্রবলেমটাই আমার মূলত ছিল, ব্রিদিং প্রবলেম। সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত, তার মধ্যে কিন্তু আমি একজন। ওকে। সময়টা ছিল 2009-10। এমনও ছিল পরীক্ষার আগে আমাকে ইনজেকশন দিয়ে পরীক্ষা দিতে যাইতে হতো, আমি দম নিতে পারতাম না। ইটস রিয়েলি টাফ এই টাইমে। তো এই যে জায়গাগুলো থেকে আসলে আমি রিয়েলাইজ করলাম আসলে এইভাবে কতদিন চলবে। আমি ঢাকাতে আসলাম, ঢাকাতে আসা আমার 2010 সালে। তো ঢাকাতে এসেই আমি আসলে এই জিনিসগুলো নিয়ে শুরু করি। ঢাকাতে এসেও যেমন শীতকালটা, যে শীতকালে 3 মাসটা ছিল, এই 3 মাসটা আমি বাইরে বেরোতে পারতাম না। ওকে। আমি ক্লাস করতে পারতাম না ঠিক মতো। তো এই জিনিসগুলো আমার এত কঠিন হয়ে যাচ্ছিল ডে বাই ডে। আসলে আমি পড়াশোনা শেষ করি কি করব, আমি তো দমই নিতে পারি না, কতদিন বাঁচবো না বাঁচবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, হাত মতো আল্লাহর হাতে। তো আমি চিন্তা করলাম না, নিজেকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার তাগিদে আমি জিমে জয়েন হওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমাকে জিম করতে হবে। একটু ঘাটাঘাটি করলাম, বড় ভাইদের কাছে একটু জানাশোনা করলাম যারা একটু এক্সারসাইজ করতো। ওই সময়টা খুব কম মানুষ এক্সারসাইজ করতো আর খুব কম মানুষই এগুলো বিষয়ে জানতো। তো তারপরে আমি শুরু করার সিদ্ধান্ত নিলাম। যদিও ছোটবেলা থেকে আমি স্পোর্ট রিলেটেড এই ব্যাপারগুলোতে খুবই আগ্রহী ছিলাম। আমি একজন বিকেএসপির অ্যাথলেটসও ছিলাম, রানার ছিলাম। তো ওই গল্পটা পরে বলবো। আচ্ছা। তো ছোটবেলায় আমি অনেক খেলাধুলা করেছি, অনেক পুরস্কার আমার আছে দৌড়ের ওপরে। সেই মানুষটা অ্যাজমায় আক্রান্ত হয়ে গেছে। চিন্তা করেন একটা সময় এসে আসলে লাইফ ইজ আনসার্টেন, কখন কি হয়ে যায়। ইভেন বিকেএসপি থেকে ইনজুরির কারণে ওই জায়গাটা আমাকে ছাড়তে হয়েছে। আচ্ছা। তো এরপরে আমি বাসায় অনেক রকম এক্সারসাইজ করার চেষ্টা করেছি, যেমন পুশ আপ নর্মালি 15-20 টাইম পারতাম। আচ্ছা। ওই আমরা ছোটবেলায় টুইস্টার আছে না, টুইস্টার, এটাতে আমি ব্যায়াম করতাম, কিনে নিয়ে আসতাম। আমার বন্ধু বান্ধব দেখতো, আরে এটাতে ব্যায়াম করতেছে, তখন মাসেলটা ছিল একটু ছিল, ওই মাসেল না, একটু শুকনো খ্যানখ্যানা ছিলাম যদিও আমি, বাট হালকা পাতলা একটু বোঝা যায় কোনো মতে। তারপরে পুল আপ দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, ঢাকার গল্পটা শুরু করি। জিমে জয়েন করলাম। জিমে জয়েন করে ওই দিন আমি আধা ঘন্টার মতো ব্যায়াম করছি। নর্মালি আমি 5-6টা প্যারাল আপ ডিপস দিতে পারতাম, পুল আপ 8-10টা দিতে পারতাম, পুশ আপ তো 15-20টা দিতে পারতাম। আর পুশ আপ পুল আপ এগুলো আসলে অনেকে জেনেটিক্যালি অনেক সময় স্ট্রং হয়, অনেকে আবার একবারেই পারে না, বাট প্র্যাকটিস করলে এগুলো অনেকে শিখে যায়। তো ওই দিন ব্যায়াম করার পরে আমার শরীরে যে কি পরিমাণ ব্যথা ক্রিয়েট হয়, উত্তেজনার বশত আমি ওই দিন গিয়ে ব্যায়াম শুরু করি যে করি কি হবে, করলে আর কি হয়। ওই যে ব্যায়ামটা হয়েছে না আমার শরীরে জ্বর চলে আসছে প্রথম একদিন গিয়ে। কিসের কি, কার কোনো নির্দেশনার দরকার নাই, আমি গিয়ে আমার মতো আধা ঘন্টা ব্যায়াম করবো। ব্যায়াম ওই যে ফাটিয়ে ব্যায়াম করছি বলতে গেলে, এটা কিন্তু খুব কমন, খুবই কমন জিনিসটা। হ্যাঁ, ওই যে জ্বরটা আসছে না, ভয়ে আমি জিমের নাম মুখে নিয়ে আর তারপরে আবার গিয়ে ওই যে আমার তো ব্রিদিং প্রবলেম আছে, তো এটা থেকে তো আমাকে বের হয়ে আসতে হবে না।
একটা সুন্দর লাইফ লিড করতে হলে। ডেফিনেটলি। তো আমি আবার জিমে জয়েন করলাম। জিমে জয়েন করে এক্সারসাইজ শুরু করলাম, যে সুন্দর একটা ফিটনেস তৈরি করবো, এবার লক্ষ্য আমার, আগে ব্রিদিংটা ঠিক করে। তো আস্তে আস্তে ডে বাই ডে দেখতেছি আমি ঠিক হয়ে যাচ্ছে আমার এটা। আচ্ছা, আমি বেটার ফিল করতেছি। তো আমি কিন্তু ওই সময়টা অনেক মেডিসিন নিতাম। ওকে। জিমে যাওয়ার পরে ইনজেকশনটা আমার আর লাগতো না। আচ্ছা, ব্রিদিংটা অনেকটাই বেটার হয়েছে আগের চেয়ে। অনেক মেডিসিন নিতাম, এই মেডিসিনগুলো আমি ছেড়েছি আস্তে আস্তে। ইনহেলারও মনে হয় আপনার? ইনহেলার তো থাকতোই আমার কাছে শীতের সময়, এটা ছাড়া তো অপশন নাই। যে কোনো সময় যে কোনো কিছু, অনেক বেশি রেগে গেলে, অনেক বেশি হাসলে এই প্রবলেমগুলো ক্রিয়েট হইতো আমার। তো জিমে জয়েন করার পরে ডে বাই ডে আমি বেটার ফিল করছি, মেডিসিনগুলো আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি। আমি একবারে কিন্তু মেডিসিনগুলো ছাড়তে পারি না, স্লোলি। দেখা গেল সকালে খাচ্ছি, আবার বিকেলে ছাড়তেছি, বিকেলেরটা খাচ্ছি, আবার সকালেরটা ছাড়তেছি, এইভাবে ডে বাই ডে একটু ডোসেজটা। এটা কিন্তু ডক্টর আমাকে বলে নাই, আমি নিজে রিয়েলাইজ করলাম যে আসলে এই ডোসেজটা ডক্টর তো আমাকে বাড়াতেই আছে, মানে ডোজটা বাড়তেই আছে, আর ডে বাই ডে এটা ডক্টর বাড়াবে। তো আমি যেটা চিন্তা করলাম যে এই ডোসেসগুলো আমি নিজে থেকে কমাই। দেখা গেল 3 দিন আমি ডোজ খাচ্ছি আর একদিন মাঝখানে গ্যাপ দিচ্ছি, এইভাবে ডে গুলো আস্তে আস্তে বাড়াইতেছিলাম, যে বাড়াচ্ছিলাম যে ডোসেসগুলো যেন কমানো যায়। তো একসময় দেখলাম একসময় অনেক সময় হতো যে আমার অ্যাজমার খুব প্রবলেম হচ্ছে, আমি ব্রিথ নিতে পারতেছি না, আমাকে ইনহেলার নিতে হবে। এই সময় আমি ইনহেলারটা নিই নাই, দেখি আমি কতক্ষণ স্ট্রাগল করতে পারি এটাতে। দেখি স্ট্রাগল করা এক সময় পর্যায়ে দেখি না এটা আমার সহনীয় হয়ে যাচ্ছে, যখন একবারই পারি না তখন তো নিতেই হয়। এই মেডিসিনের পর্বটা আস্তে আস্তে আমি বেরিয়ে আসলাম মেডিসিনের পর্বতে, তাও কিছু মেডিসিন আমার চলতো, 1-2টা। তো এরপরে এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ করতেছি, এখনো চলতেছে আমার এক্সারসাইজ, আমি কিন্তু হার মানিনি। এক্সেলেন্ট। আমি কিন্তু লেগেছিলাম ধৈর্য ধরে, আমি ঠিক হব ইনশাল্লাহ। তো আমি কিন্তু একদমই হার মানিনি। আমি যদি এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারি, অন্যরা কেন পারবে না? অবশ্যই। ব্রিদিং নিতে পারে না একটা মানুষ, সেই মানুষটা এসে আজকে এখন ফিটনেস ট্রেনার, অনেক মানুষকে আমি পরিবর্তন করতেছি। ডেফিনেটলি, হ্যাঁ, এটা আল্লাহর অনেক বড় একটা রহমত। তো যারা মানে মনে করছে যে আমি পারবো না, কেন পারবে না? ধৈর্য ধরে যদি লেগে থাকে, ইনশাল্লাহ অবশ্যই সেই মানুষটা পারবে। অবশ্যই, অবশ্যই। তো এটাই ছিল আমার মোটামুটি জার্নি শুরু। আচ্ছা, এক্সেলেন্ট, কিন্তু খুবই মোটিভেটিং একটা স্টোরি মাসুদ রানা ভাইয়ের। আর এটা আসলে কিন্তু খুবই চ্যালেঞ্জিং থাকে একটা মানুষের যদি অ্যাজমা থাকে, আর তার লাইফের ইনিশিয়াল পিরিয়ডে সে একজন ভালো অ্যাথলিট, স্পোর্টস পারসন, আর দৌড়াতেনও খুব ভালো। হ্যাঁ, 100 মিটার 200 মিটারে আমি 100 মিটার 200 মিটার দৌড়ানো মানুষ, স্কুলের যতগুলো ইভেন্ট ছিল সবগুলোতেই ফার্স্ট। অবভিয়াসলি। সো ইউ আর আ ফাইটার বেসিক্যালি। আমি যেটা মনে করি যে উনি একজন ভালো যোদ্ধা, সে লাইফে কখনো হার মানবে না, সে নিজেকে ইমপ্রুভ করবে, এবং এখন পুরো দেশের মানুষকে সে ইন্সপায়ার করছে যাতে ফিটনেসের সাথে আপনারা ইনক্লুড হতে পারেন, ফিটনেসটাকে আপনাদের লাইফে ইনক্লুড করতে পারেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই ফিটনেসের যে বেনিফিটস, আপনারা আজকে মাসুদ রানা ভাইকে দেখেই বুঝছেন যে তার চেঞ্জটা কতটা হয়েছে। সো ফিটনেস অ্যান্ড হেলথ, এই জিনিসটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাইট? প্রণব ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি জিমের বাইরে কোন অ্যাক্টিভিটিটাকে আপনার ফিটনেসটা ধরে রাখার জন্য ইনক্লুড করবেন? আমি আসলে সত্যি কথা যদি বলি, আমি জিমের বাইরে খুব একটা ফিটনেস ধরে রাখার মতো কিছুই ওইভাবে করি না। আমি ধরেন কোথাও গেলাম ঘুরতে, আমি ওইখানে যে বেসিক খাবারগুলো আছে যা আছে একটু মন দিয়ে খাই। আরেকটা যেটা করি, খুব নর্মালি যেটা করি, আমি ট্রাই করি 10,000 স্টেপস দেওয়ার জন্য, অন্তত 5 to 10,000 স্টেপস দেই, এবং ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি। সপ্তাহে 1-2 দিন বা মানে 2 সপ্তাহে 1 দিন যদি আমি বাইরেও যাই, ইচ্ছা মতো খাবার দাবার খাই, তারপরে আমি ওই যে 10,000 স্টেপস বা একটু দৌড়াদৌড়ি একটা টাইমে এটা করি। আবার এসে ফিরে আমি ইচ্ছা মতো আবার আগের ফর্মে আমি ব্যায়াম করি। আমার কাছে মনে হয় আমরা যখন যারাই জিম করি, আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই জিম গাইদের বলে যে এরা সবসময় সারাদিন মাসেল কেন্দ্রিক চিন্তা করে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যখন আপনি জিমে থাকেন, আপনি জিমটাকে এনজয় করেন এবং বাইরে গিয়ে আপনার যে বেসিক এনজয়মেন্টটা, খাওয়া দাওয়া, এগুলো করেন। লাইফটাকে আসলে খুব একটা হার্ড করা যাবে না, মানে মানে মনের আনন্দে করতে হবে। এবং আপনি আমার ভিডিওতে দেখবেন আমি সবাইকে বলি খুব চিল করে আপনার চিট ডে নিয়ে বেসিক ব্যায়াম করেন এবং জিমটা শুধু ধরে রাখেন। অবশ্যই আপনি যদি অন্তত 1 থেকে 2 বছর জিম ধরে রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার বেসিক চেঞ্জেস, আমাদের বডি কিন্তু খুব সুপার কম্পিউটার, ও বেসিক চেঞ্জ করে দিবে। আপনার এই যে আমি অনেককে দেখেছি আমার সাথে ব্যায়াম করতো, খুব ভালো ফিজিক্স, সে জিম ধরে রাখতে পারে না। কেন রাখতে পারে নাই? সে যখনই জিমের বাইরে যেত, সে কি খাবে
এই টেনশনে থাকতো যে এটা খাইলে তো আমার এটা হবে না, সারাদিন জিম কেন্দ্রিক চিন্তা। আমার কাছে মনে হয় লাইফের আপনি জিমে যখন আসবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম এটাই আপনি জিমকে দেন, আর আপনি বেসিক ডায়েটটা করেন। খুব বেশি সিদ্ধ খেতে হবে, আপনার একদম তেল ছাড়া খেতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে লাইফটাকে একটু মানে মানে এটা একটা অলংকারও দেন, মানে আমরা life-টাকে- শব্দের অলংকার বলি, এরকম জীবনের অলংকার লাগবে আমাদের। এই যে বাইরের টুকটাক খাওয়া দাওয়া, এটা হলো আমাদের জীবনের অলংকার, এটাও দরকার। আবার আমাদের ফিটনেস ব্যায়ামটা জাস্ট ধরে রাখতে হবে, সপ্তাহে 4-5 দিন করেন, বেসিক ডায়েট করেন, আপনি 2 থেকে 3 বছরের মধ্যে ডেফিনেটলি চেঞ্জেস পাবেনই পাবেন। এক্সেলেন্ট একটা জিনিস। সো এই কথার থ্রুতে আমি একটা জিনিস ইনক্লুড করব, যে আমাদের ফিটসমনিয়াতে কিন্তু একটা নতুন ফিচার ইনক্লুড করা হয়েছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্যালোরি ট্র্যাকার। বাহ। এই যে প্রণব ভাই যে কথাটা বললো, যে বেসিক্যালি আমাদের জীবনে আসলে এত স্ট্রিক্ট করার কিছু নাই, তাই না? নাই, হ্যাঁ। আমরা সবই খেতে পারি। সব খেতে মেইন যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ক্যালোরিজ ইনস ভার্সেস ক্যালোরিজ Out, আউট, হ্যাঁ। রাইট? সো আসলে ওই জিনিসটা আমাদের মাথায় রেখে কিন্তু কাজটা করতে হয়। তো এই ফিচারটার সুবিধাটা হচ্ছে যে এইটা কিন্তু আপনি যে কোনো ফুড, সেটা আমরা বাংলা খাবারের ফিচারের জন্য অ্যাড করেছি। সাধারণত দেখা যায় ইন্টারন্যাশনাল যেসব খাওয়া থাকে বা বাইরের কান্ট্রির মানুষরা যেসব খায় একটু এক্সপেন্সিভ ফুড, আমাদের বাংলাদেশিরা তো ডাল ভাতে মানে কি মাছে ভাতে বাঙালি বলি আমরা, রাইট? সো আসলে ওগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয় মেজার করা, কিন্তু আমরা এটা ইন্টিগ্রেট করেছি এমনভাবে যে আমাদের দেশি খাওয়াও কিন্তু খুব সুন্দরভাবে ও ট্র্যাক করে ওটার এক্স্যাক্ট ক্যালোরি কত, ওটার ম্যাক্রোসগুলো কত, আপনি ওই খাওয়া থেকে প্রোটিন কত পাচ্ছেন, আপনি ওই খাওয়া থেকে কার্বস কেমন পাচ্ছেন, ফ্যাট কেমন পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে শো করে দিবেন। বাহ, দারুণ। হ্যাঁ, সো আশা করি এই ফিচারটা মানুষদের অনেক উপকার আর করবে, এই right? ফিটসমনিয়ার মতো অ্যাপ আসলে আমাদের কেন দরকার, আমি খুব ছোট করে বলছি বিষয়টা এইভাবে, যে দেখেন আমি যখন জিম শুরু করি একদম প্রথম অবস্থায়, যখন আমি কোনো সিনিয়রের কাছে, তখন তো এত অ্যাপস ছিল না, ইউটিউব ছিল না, জেনারেলি এই বডি বিল্ডিংয়ের সেন্সও খুব লিমিটেড মানুষদের কাছে ছিল। True. তখন আমি যখন ব্যায়ামটা শেষ করি এবং আমি দেখতেছি আমার পরিবর্তন আসতেছে না, বেসিক মাসেল পাম্প হচ্ছে বাট এটা চলে যাচ্ছে, ভুঁড়িও বের হচ্ছে, এত ব্যায়াম করি আমি, তখন 3 ঘন্টা 4 ঘন্টা ব্যায়াম করতাম, আমার কোনো চেঞ্জেস নাই। তো তখন আমি যখন সিনিয়রদের কাছে বলি যে ভাই আমি কি খাবো, বলতেছে তোমার, আমি বলে একটা ভালো ডায়েট দেন, দারুণ ডায়েট হলো, তুমি নিচে যাও, ওই যে সিঙ্গারা বা সমোচা আছে না, এটাই বলছে, একদম এইটাই। সিঙ্গারার আলুটা এবং হ্যাঁ, সিঙ্গারা খাও দেখবা ভেতরে, এবং দেখবেন সমোচাগুলোর ভেতরে যে হাড় আছে না, হাড় দিয়ে দেয়, যে মাংস আছে কচকচ করবে, ভাল লাগবে, এটা খাও। তো আমিও গিয়ে ইচ্ছা মতো ব্যায়াম শেষ করে 5-6টা সমোচা নিতাম, খেতাম, আমি যে মাংস তো আছে, পরে বলতো এই যে কাচ্চি খাবা, কাচ্চির মাংস খেলে মাংস হবে। তো আসলে দেখেন তারা হয়তো দুষ্টামি করছে, আমি ধরে নিলাম বড় ভাইরে কি দুষ্টামি ফাইজলামি করতেই পারে, কিন্তু কখনো আমাকে শুধরে দেয় না যে এটা খাইস না রে ভাই, তোর পরিবর্তনটা হবে না। আমি তো প্রায় 1 বছর এগুলো খাইছি, আমার কোনো চেঞ্জেসই আসেনি, উল্টা আমার ধরেন কোলেস্ট্রল বেড়ে গেছে। তো এখন আমাদের যে বেসিক নলেজটা দরকার, ডায়েট মানে ক্যালোরি কাউন্ট করা, এই ফিটসমনিয়ার অ্যাপসগুলো এই জন্য আমাদের আসলে প্রাত্যহিক জীবনে দারুণভাবে আমার মনে হয় কাজ করবে। একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের লোক থেকে শুরু করে শহরের এই অট্টালিকায় বাস করা মানুষ, প্রত্যেকের জীবনে আমার কাছে মনে হয় এ ধরনের অ্যাপসের দরকার আছে। ধন্যবাদ অনেক প্রণব ভাই, আসলেই এটা ট্রু। মানে আগের যে জিনিসটা ছিল যে একটা গতানুগতিক ওয়ার্কআউট দিয়ে দিত, গতানুগতিক ডায়েট সবার জন্য সেম, কিন্তু আসলে তো পার্সন টু পার্সন জিনিসটা ভ্যারি করে, তাই না? আচ্ছা, সো মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি যদি ফিটনেস ইন্ডাস্ট্রিতে না থাকতেন তাহলে আপনি কোন প্রফেশন চুজ করতেন? খুবই ইজি, যেহেতু আমি একজন বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ও নাইস সো আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাই চয়েস করতাম। আচ্ছা আচ্ছা, ফিটনেস প্রতি আসলে অনেক ভালো লাগা, ভালোবাসা, প্যাশন, যার কারণে আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা। আচ্ছা, আমি জব শুরু করি 2015 সালে। ওকে, যেহেতু এই 5 বছর ট্রেনিং, নিজেকে আসলে গুছানোর ব্যাপার আছে। 1 বছর বা 3, এখনকার যেটা হয় যে 3 মাস 6 মাস ট্রেনিং করে আসলে অনেকেই ফিটনেস ট্রেনার বা এরকম কিছু হতে চায়। আসলে এটা আসলে মানে আগে তো নিজেকে রেডি করতে হবে, আমার নিজেকে সময় দিতে হবে। আমি নিজেকে সময় দিয়েছি 4 বছরের মতো, 10 থেকে 15, 4 বছর 5 বছর হয়ে যায়। দেন 2015 থেকে আমি জব শুরু করি। আচ্ছা, তো 2015 থেকে 2025, এই যে 10 বছর প্লাস যে জার্নিটা আমার চলতেছে, এটা আসলে ভালো লাগা, প্যাশন না থাকলে সম্ভব না, যেটা আমার মধ্যে ছিল, যার কারণে আমি এই ইন্ডাস্ট্রিটা বেছে নিয়েছি। তো আমি চাইলে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে পারতাম। ফিটনেস ট্রেনিং প্রফেশনটা আসলে আমাদের দেশে ওইভাবে এতটাও পপুলার তা না। বাবা মা সবাই চায় যে ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ফিটনেস ট্রেনার হবে, আবার কেমন কথা। আসলে একটা স্টেরিওটাইপ চিন্তা থাকতো আগে। তো আমার তো চিন্তা, আমি মানুষের ফিটনেসটা আরো বেটার কিভাবে করা যায়, তারা আরো কিভাবে হেলদি লাইফস্টাইল লিড করতে পারে,
সেই জায়গা থেকে আমি এই জায়গাটা হোল্ড করে রেখেছি। তো এখন অনেকেই বলেন যে ফিটনেস ট্রেনিং যে প্রফেশনটা, এই প্রফেশনটাই কি আমি আগাবো কি আগাবো না? আমাদের দেশে অনেকে ফিটনেস ট্রেনার হতে চায়। তো আমি আমার এই 10 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলবো, আপনার যে ডিপার্টমেন্টটা আছে, আপনার ডিপার্টমেন্টটাকে হোল্ড করেন। কারণ ক্যারিয়ার এবং ফিটনেস দুটো একসাথে চালাইতে হবে। আপনি ফিটনেসে মনোযোগ দিলেন, ক্যারিয়ারে মনোযোগ দিলেন, আপনি ফিটনেসটা তৈরি করবেন কি দিয়ে? এর জন্য আর্ন করতে হবে আপনাকে। সবাই ফিটনেস থেকে যে আর্ন করবে এমন তো না। ক্যারিয়ার থেকে আর্ন করবেন, সেই টাকাটা আপনি ফিটনেসে ঢেলে ফিটনেসটা সুন্দর রাখবেন, তাই না? তো এখন ক্যারিয়ার ফিটনেস দুটো যদি একসাথে না করেন, আপনি পড়ে যাবেন বিপদে। ক্যারিয়ার হলো, ফিটনেস হলো না, ফিটনেস হলো, ক্যারিয়ার হলো না, তাই না? তো দুইটাকে সমন্বয় করে আমাদের সামনে আগাইতে হবে। যারা ফিটনেস ট্রেনিং প্রফেশনে আসতে চান তাদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে, ফিটনেস ট্রেনিং প্রফেশনটাকে অ্যাজ এ বাংলাদেশি পিপুল হিসেবে এটাকে আপনি অপশনাল রাখেন, আপনার ডিপার্টমেন্টটাকে আপনি মেইন সাবজেক্ট হিসেবে রাখেন, তাহলে আপনি সামনে অনেক আগাতে পারবেন। আমার সিচুয়েশন থেকে আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, কারণ দেশের বাইরে ফিটনেস ট্রেনিং প্রফেশনটা যতটা পপুলার, আমাদের দেশে এখন অতটা পপুলার হয়ে ওঠে নাই। আশা করি ইনশাল্লাহ সামনে অনেক পপুলার হবে। ফিটনেস ট্রেনিং যে একটা প্রফেশন, এটা মানুষ জানবে, বুঝবে। আমাদেরই আসলে এই ধারণাগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, রাইট? আমাদের এবং আরো যারা আছে ফিটনেসের সাথে সবারই এখানে কিছু বিষয় আছে, যেমন আমাদের, আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের যারা ফিটনেস ট্রেনাররা আছে, ধরেন প্রফেশনাল একজন বডি বিল্ডার, যদি একজন মানুষ ধরেন সে কখনো ওইভাবে এই রিলেটেড পড়াশোনা করেনি, বাট জেনেটিক্যালি সে ব্লেসড, তার মাসেল খুব ভালো হলো, সে ধরেন স্টেজে উঠলো, সে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তখন আপনি তাকে একটা জিমের কোচ হিসেবে কি, আপনি তো ধরেন মালিক, আপনি এই ইন্ডাস্ট্রি বোঝেন না, দেখছেন যে ছেলেটার খুব সুন্দর মাসেল, ছেলেটা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয়েছে, তাকে এনে ইনস্ট্রাক্টর হিসেবে বা ট্রেনার হিসেবে রাখলেন। এখন বেসিক যে নিউট্রিশন সেন্স, এটা নিয়ে বেসিক যে পড়াশোনা, হয়তো আমি বলছি হয়তো নাও থাকতে পারে। আমার কাছে মনে হয় যখন জিম মালিকদের উচিত, যেমন আমি আমার জিমের কথা বলি, আমি বাইরে থেকে কোর্স করা, INFS এর আন্ডারে আমি একটা কোর্স করেছি, বেসিক একটা স্ট্রেংথ ট্রেনিংয়ের কোর্স করা। আমার যে পার্টনার, সে থাইল্যান্ড থেকে নিউট্রিশনের উপর এবং মাসেল বিল্ডিংয়ের উপর কোর্স করে সার্টিফাইড হয়ে আমরা জিম দিয়েছি। এখন আমাদের দেশে যেটা চলছে, যখন আপনি ধরেন স্টেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, আপনি ট্রেনার, তখন এই ছেলেটা কি করবে? মানে যখন একজনকে ট্রেন আপ করবে, হয়তো তার একটা মেডিকেল ইস্যু আছে, তাই না? সে এখন তার, এই জন্য আমার কাছে মনে হয় এডুকেশন খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে মানে কোচ হিসেবে কাজ করতে চান বা ট্রেনার হিসেবে, বেসিক, খুবই বেসিক যে পড়াশোনাটা, এটা করা উচিত। হ্যাঁ, আপনি স্টেজে উঠে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেন, এটা অবশ্যই ডেডিকেশনের বিষয়, বিশাল ডেডিকেশন না থাকলে সম্ভব, কিন্তু সূক্ষ্ম যে বিষয়গুলো, নিউট্রিশনের বেসিক সেন্স, বা একজনকে কীভাবে আপনি ট্রেন আপ করবেন, তার কী মেডিকেল ইস্যু, এগুলো জেনে প্রপার বুঝে আমার কাছে মনে হয় এই ইন্ডাস্ট্রিতে আসা উচিত অ্যাজ এ কোচ। আমার কাছে এটা আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সাইড বাই সাইড, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু এডুকেশন দিয়ে আমি ঠাস করে বলে দিতে পারবো না, হ্যাঁ থিওরিটিক্যাল স্টাফস এই জিনিসগুলো আমি তুলে ধরতে পারবো, আমি বুঝাতে পারবো, বাট সেটা পার্সন টু পার্সন যে ভ্যারি করে। যেটা প্রণব ভাইয়ের জন্য করবে সেটা মাসুদ ভাইয়ের জন্য নাও কাজ করতে পারে, যেটা মাসুদ ভাইয়ের জন্য করবে সেটা প্রণব ভাইয়ের জন্য কাজ নাও করতে পারে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এটার জন্য এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স দুইটাই দরকার। গতানুগতিক মানুষেরটা শুনে দেখে ওটাই আমরা করছি, আবার খুব কমন প্রচলন কিন্তু এখন আমরা ইউটিউব দেখেই আমাদের ইয়াং জেনারেশন ঠাস করে ফিটনেসের মধ্যে পড়ে। আমি ডিওক ভাইকে প্রশ্ন করতে চাই একটা, অবশ্যই। ধরেন আমাদের ধরেন বডি বিল্ডিং তো ওয়ার্ল্ড ওয়াইড ধরেন একটা এটা প্রফেশনাল বডি বিল্ডিং শুরু হয়েছে। এখন এটার মধ্যে ধরেন যারা প্রফেশনাল বডি বিল্ডার, তাদের বেশ কিছু স্টেজ পার করতে হয়, যেটা আমরা যেটাকে বলি ন্যাচারাল বডি বিল্ডিংয়ের সাথে কনফ্লিক্ট করে। হ্যাঁ, এখন আপনার কি মনে হয় এই ব্যাপারগুলা, ধরেন আমি একটা নতুন ছেলে, আমি একটা প্রফেশনাল বডি বিল্ডিং করতে চাই, তো এখন আমার কাছে মনে হয় বেসিক যে ব্যাপারগুলো, হরমোনাল যে ইস্যুসগুলো বাইরে থেকে যেগুলো আমার নিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে তো মনে হয়, মানে এটা আমি অনেককেই বলেছি যে আপনারা কেন সামনে আসছেন না, যখন একজন প্রফেশনাল যে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, বিশাল মাস্কিউলার হয়ে যাচ্ছে, এই যে বিশাল মাস্কিউলারিটি, এটা কিভাবে হচ্ছে? অবশ্যই বাইরে থেকে তার কিছু একটা
এডিশনাল নিতে হচ্ছে। তো এগুলো যখন আমি একটা নতুন ছেলে হিসেবে ধরেন এমন একজনের কাছে গেলাম যে আমার ক্ষতি করে দিল, সে যেটা আমার শরীরে যে হরমোনটা নিতে হবে না নেওয়ালো টাকা অর্থের কারণে নিতে পারে। আমার কাছে মনে হয় যারা প্রফেশনাল বডি বিল্ডার আছে আমাদের দেশে, আমি খুব রেসপেক্টের জায়গা থেকে বলছি, তাদের না আরও এই বিষয়গুলো নিয়ে জেনারেল ছেলেদের যারা এটা করতে চায় কানেক্ট হওয়া উচিত, যে তোমার এই এই স্টেজ পার হয়ে এগুলো করতে হবে বা তোমার এই মেডিসিন নিতে হবে। এরকম মাস্কুলার, যেমন ধরেন আমাকে অনেকেই কমেন্ট করে বা অনেক জায়গায় আমাদের দেখছি ইনফ্লুয়েন্সারদের বলে, যেমন আপনার পেজে অনেকে, যে এত বছর ব্যায়াম করে তুমি কি বডি বানাইলা আসলে ভাই, তোমার কি বডি, মানে এই যে স্টেজ ওই দিনও দেখছি একটা লোকের মানে 6 প্যাক কি 16 প্যাক বের হয়ে গেছে, তুমি কি বানাইছো? এখন এই যে ন্যাচারাল বডি বিল্ডার বা যারা ন্যাচারাল বডি বিল্ডিং জাস্ট ফিট থাকার জন্য করছে, ধরেন আমার ব্যায়ামের বয়স 10-15 বছর, মানে বেসিক একটা ফিটনেস আমার, আরেকটা ছেলে হয়তো 2-3 বছরে খুব ভালো একটা মানে সে খুব ভালো ফিজিক নিয়ে নিচ্ছে, এই মাসেলটার পেছনের রহস্যটা কি? এখন এটা কারা বলবে? এটার দায়িত্ববোধের জায়গা তাদের কোচদের। এটা না ক্লিয়ার কাট করা উচিত যে আমরা এই স্টেজ পার হইলে বাবা তোমার এরকম মাসেল হয়, এক্ষেত্রে তোমার মা বাবার অনুমতি লাগে এবং তোমার মেডিকেল ইস্যুগুলো জেনে তোমার এই ক্ষতি হলেও হতে পারে। এখন আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো ক্লিয়ার করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত। প্রণব ভাইয়ের কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন আ সেন্স দ্যাট আমাদের এই ডাইভার্সিটিটা, যেটা আমি বলেছি যে আমরা ডাইভার্সিটি নিয়ে কোয়েশ্চেন করব, ভালো হয়েছে যে প্রণব ভাইয়া আগেই জিনিসটা তুলে ধরেছে। সো আসলে আমার পার্সপেক্টিভে আমিও মোটামুটি প্রায় 15 বছরের উপর ধরে আমি ট্রেনিংয়ের সাথে যুক্ত। ট্রেনিং মানে সেলফ ট্রেনিং। আমি কখনো ইনফ্লুয়েন্সিংয়ে আসবে এটা আমি কখনো কিন্তু জানতাম না। হ্যাঁ, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আপনাদের সাপোর্টে কিন্তু আমার এখানে আসা। তবে এখানে একটা জিনিস আমি সবসময় প্রমোট করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আপনার ন্যাচারাল ফিটনেস হওয়া উচিত। আপনাকে যখন প্রত্যেকটা কোচের দায়িত্ব হওয়া উচিত এটা, যে কেউ যখন তার কাছে ফিটনেসের কোয়েশ্চেন নিয়ে আসবে, যে তার বডি ট্রান্সফর্ম করতে চায়, তাকে এই জিনিসটা বলতে হবে যে তুমি কোন ওয়েতে করতে চাও। তুমি কি একটা নর্মাল ফিট পার্সন হিসেবে থাকতে চাও, যার মাসলস বডি সুন্দর থাকবে, অ্যাবসও থাকবে, অ্যাবস কিন্তু ন্যাচারালিও পসিবল, বাট ওইটার অ্যাস্থেটিক্স আর পেডস নিয়ে, যেটাকে আমরা পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগস বলি, রাইট, ওটা নিয়ে কিন্তু মানে একদম ডিফারেন্ট, টোটালি বডির ধরনটা ডিফারেন্ট হয়। এখন একটা পার্সন ন্যাচারালি তার বডি ডেভেলপ করতে চাচ্ছে, এখন ওই পার্সন, এটা খুব কমন আমাদের ইয়াং জেনারেশনের জন্য, দেখবেন ইয়াং জেনারেশনের এই ইয়াং বাচ্চাদের ইমোশনটাকে কিন্তু খুব কাজে লাগানো হয়। কেমন হয়, আমারও এরকম অনেক স্টোরি জানা আছে, অনেক ট্রেনার্সদের নাম বলবো না, বাট আমার স্টুডেন্টসরা তাদের কাছে যাওয়ার পরে দেখা গেছে ও একটা ছবি দেখায় বলে আমার এরকম একটা বডি লাগবে, সো আমার বডি লাগবে, তো ওকে ফার্স্টে শুরু করায় নর্মাল ওয়েতে, তারপর যখন বডি হচ্ছে না কমপ্লেন করা শুরু করে, আপনি কি কোচ? হ্যাঁ, কোচ সেটা ভেঙে বলে না যে কেন, কোচ কি করে, তাকে এনহ্যান্সমেন্ট ড্রাগ দিয়ে দেয়, যেটাকে আমরা স্টেরয়েড বলি। আচ্ছা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড স্টেরয়েড তো আমার কাছে মনে হয় আন্ডার দ্য টেবল নিতে হয়। এটা তো একদমই মানে এটা আপনি দেশের বাইরে হোক, বাংলাদেশে হোক, ধরে নিলাম উগান্ডায় হোক, এটা তো কোনোভাবে গভর্নমেন্ট থেকে অথরাইজড না। এম আই রাইট অর রং? ইউ আর রাইট অ্যান্ড স্টেরয়েডস জিনিসটা এটা লিগালি কোনো জায়গায় অথরাইজ না, বাট স্টেরয়েডের যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে যে এনহ্যান্সমেন্ট ড্রাগগুলো কিন্তু আসলে অ্যানিম্যালের উপর রিসার্চ করে তারপর আনা। যে কোনো এনহ্যান্সমেন্ট ড্রাগ আপনি বলেন, নতুন সব অ্যানিম্যালের উপর আনা। যেমন আপনি গরুকে মোটা করবেন, ওকে স্টেরয়েড দেন, মুরগি মোটা করবেন, ওকে স্টেরয়েড দেন। সো স্টেরয়েডের কিন্তু একটা পারপাস আছে। এখন ওইভাবেই হিউম্যানের জন্য স্টেরয়েড ক্রিয়েট করা হয়েছে, স্টেরয়েড বানানো হয়েছে, আর এইটা এখন একটু নর্মালাইজড অবস্থায় ইন্টারন্যাশনাল ওয়েতে আছে, বিকজ অনেক কম্পিটিশন। আমরা জানি যে মিস্টার অলিম্পিয়া যারা খেলে তাদেরকে অবশ্যই এনহ্যান্সড হতে হয়, নাহলে কোনো অপশন নাই, কারণ এত বড় বড় মাসল। তবে সেটা তারা ক্ষতিটা জেনে করে, অ্যান্ড ক্ষতিটা জেনে তারা ওইভাবে আগায়, কারণ সেটা তাদের প্রফেশন। সো আমি আবারও আসি যে প্রফেশন যদি না হয় যে আমি কম্পিটিশন করব অ্যান্ড আমি ফিউচারে গিয়ে মিস্টার অলিম্পিয়া খেলবো, বা আমার এটা বডি বিল্ডিং সেক্টরটাই প্রফেশন, এটা ছাড়া যদি কারো উদ্দেশ্য হয় যে আমি অ্যাবস করব, একটা হিরোর মতো দেখতে থাকবো, আমার বডি ফিট থাকবে, মাসল থাকবে, বাইসেপ থাকবে, শোল্ডার থাকবে, ব্যাক থাকবে, এটার জন্য কিন্তু ন্যাচারাল প্রসেসিং, প্রপার ডায়েট মেনটেন করেই পসিবল। এটার জন্য অ্যাডিশনাল আপনাদের কোনো রকমের এনহ্যান্সমেন্ট ড্রাগের দরকার পড়ে না। এনহ্যান্সমেন্ট ড্রাগ কমপ্লিটলি ডিপেন্ড করে পারপাস। আর এটাই হচ্ছে গিয়ে ওই কিছু ট্রেনার্সরা আছে এটাকে কাজে লাগায়, যখন দেখা যায় যে
কোনো একটা ছোট বাচ্চা বা ইয়াং 18-20 বছরের মধ্যে এই বাচ্চাদের কিন্তু অনেক বডি চেঞ্জ করে, কারণ ওরাও কিন্তু ওই পার্সপেক্টিভটা দেখে। কেউ আছে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চায়, কেউ আছে বুলিড হয়েছে, কেউ আছে ফ্রেন্ডসদের দেখাবে, দ্রুত চেঞ্জ করতে হবে তার। এখন সে আসছে 3 মাস, দেখতেছে যে তার বডির খুব একটা ডেভেলপ হচ্ছে না, সো সে বলতেছে আমার করতে হবে। এই সুযোগটা সদ্ব্যবহার করে কিন্তু অনেক সময় অনেককে এনহ্যান্সমেন্ট ড্রাগ দিয়ে দেওয়া হয়। এরকম অনেক কেসেস আছে বাংলাদেশেই যারা এনহ্যান্সমেন্ট ড্রাগের কারণে হসপিটালাইজড। ইভেন আমার কাছে এক্সাম্পল আছে। হ্যাঁ, সো ডোসেজ অ্যামাউন্টও খুব ম্যাটার করে। সো যারা আসলে প্রপার জানে এই হরমোনাল বিষয়গুলো নিয়ে, তারা কিন্তু একটা বডি বিল্ডারকে যখন প্রিপেয়ার করে তার ডোসেজ অ্যামাউন্ট কত হতে হবে, কেমন হতে হবে। আর এই ড্রাগগুলো অ্যাবিউজ করে অনেকে। অ্যাবিউজ করলে কিন্তু বডিতে নানা ধরনের মানে সাইড এফেক্টস আছে। গাইনোস ক্রিয়েট হয়, গাইনোস চলে আসে, অনেকে হচ্ছে গিয়ে আপনার লিভার ড্যামেজ হয়। লিভার ড্যামেজটা খুবই কমন এই স্টেরয়েডের কারণে। আর স্টেরয়েডটা যদি অ্যানাবলিকটা যদি ওরাল অ্যানাবলিক হয়, সেটা তো ভয়ঙ্কর লিভারের জন্য। আর যদি সেটা ড্রাগটা যদি সিরিঞ্জ দিয়ে নেয়, যেটা ব্লাডে ডিরেক্টলি চলে যায়, সেটা লেস হার্মফুল ফর দ্য লিভার, বাট ওভারঅল বডির যদি আপনি চিন্তা করেন, সেটা কিন্তু ফিউচারে আপনাকে একটা প্রবলেম ফেস করতে মানে জেনে বুঝে এটার ক্ষতির পরিমাণটা জেনে বুঝে তারপরে সচেতন হয়ে নেওয়া উচিত এই বিষয়টা। এটা মানে রেগুলার পারসনদের, এটাই আমি বলতে চেয়েছিলাম, আপনার থ্রুতে বলালাম। আচ্ছা, সো আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট না, এটা জানা দরকার সবার। আর আরেকটা জিনিসও আমি এটা বলতে চাই যে যারা এনহ্যান্সমেন্ট ড্রাগের আইডিয়া রাখেন বা হরমোন রিলেটেড জিনিসগুলোর আইডিয়া রাখেন, তারা একটু জিনিসগুলোতে ওপেন আপ হন। এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। জিনিসটা আন্ডার দ্য টেবল না রেখে আমরা জিনিসটাকে ওপেন অবস্থায় রাখি, আমরা জিনিসটার প্রস এন্ড কনস গুলো মানুষকে জানাই। যখন মানুষরা জানবে, একটা মানুষ বুঝবে তার পারপাসটা কি, তখন সে কোন ডিরেকশনে যাবে সে তখন ডিসাইড করবে। যদি যায় তখন ওইদিকে যাবে, বাট তাকে জানিয়ে দেওয়াটা আমাদের কিন্তু খুবই দরকার। 2010, 11, 12 এই সময়টা যে প্রোটিন পাউডারটা ছিল না, এটা কিন্তু মানুষ স্টেরয়েড মনে করত। হ্যাঁ, প্রোটিন পাউডার, ক্রিয়েটিন, এগুলোকে স্টেরয়েড। এখন মানুষ মোটামুটি জানে, তারপরেও কিছু মানুষ মনে করে এটা স্টেরয়েড। হ্যাঁ, মাসুদ ভাইয়ের এই কোয়েশ্চেনটা নিয়েই আমি আসবো যে এটাও কিন্তু খুবই কমন। সাপ্লিমেন্টস, যেটাকে আমরা বলি ডায়েটরি সাপ্লিমেন্টস, এটা লেখাই থাকে ডায়েটরি সাপ্লিমেন্টস। হ্যাঁ, প্রোটিন ডায়েটরি সাপ্লিমেন্টস, আপনার ক্রিয়েটিন বলেন আপনি, তারপরে মাল্টিভিটামিনস বলেন, হ্যাঁ, যে কোনো মাল্টিভিটামিনস আমরা যেগুলো খাই, ইন্ডিভিজুয়ালি ভিটামিনস যেগুলো খাই, এগুলো কিন্তু আমাদের ডায়েটরি সাপ্লিমেন্টস। এগুলো কি করে? এগুলো হচ্ছে কি আমাদের বডির ডেফিসিয়েন্সি যেগুলো হয় সেগুলোকে ব্যালেন্স করে। সেগুলো কারা নিবে? লেটস সে একটা ইয়াং ছেলে, সাধারণত 18 থেকে 26 বছরের মধ্যে, কিন্তু আমি কিন্তু সাপ্লিমেন্টস নেওয়া শুরু করেছি 28 বছরের পরে, পার্সোনালি, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি। আর এই 18 থেকে এই 25-26 বছরের মধ্যে সবারই কিন্তু টেস্টোস্টেরন লেভেল হাই থাকে। আর আমাদের বডির মাসল গ্রোথ থেকে শুরু করে যে কোনো গ্রোথ এই টেস্টোস্টেরনের উপর ডিপেন্ড করে হয়। সো যখন ওটা হাই থাকে তখন কিন্তু খুব বেশি দরকার পড়ে না হাইস্ট আপনি প্রোটিন নিতে পারেন, কারণ অনেকে আছে যে খাওয়া দাওয়া থেকে প্রোটিন নিতে পারে না, হ্যাঁ, বা তাদের ওই সময়টা হয় না। অনেক স্টুডেন্টসরা আছে যারা ইউনিভার্সিটিতে খাওয়া ক্যারি করতে পারে না, তো ইমিডিয়েট খাওয়া ক্ষুধা লাগলে তখন তারা যেটা করে গিয়ে জাঙ্ক ফুড খায়। এই যে আপনি প্রণব ভাই যেটা বললো, সিঙ্গারা, সামোচা, আপনি দেখবেন ইউনিভার্সিটি স্টুডেন্টসদের এটা খুব কমন। তারপর দেখতেছেন তারা হেলথের থেকে সরে যায়, অনেক বেশি ওবিসিটিতে ভুগে। সো তখন যদি হেলদি ফুডস ক্যারি করতে পারে, এই নলেজটা থাকে যে আমি আমার ক্ষুধা লাগলে পরে এটা খাবো বা শর্টকাটের মধ্যে এটা খেতে পারি। আসলে যেমন আপনি প্রোটিন বার বানানো তো খুবই সহজ, বাসায় বানানো। আমি আমার ভিডিওতে প্রায় প্রোটিন বার বানানো আপনার একটা ভিডিও আমি দেখেছি। তারপরে ধরেন আপনি একটা ভার্সিটির স্টুডেন্ট বা একটা অফিস গোয়িং মানুষ, সে যদি চায় যে বেসিক একটা ডিম সিদ্ধ করে নিতে পারে, নাটস নিতে পারে, প্রোটিন বার বানায় নিতে পারে, ওটস মিল, ওভারনাইট ওটস মিল করে নিতে পারে, এগুলো কিন্তু শর্টকাট, খুবই শর্টকাট। আসলে মানে দিন শেষে চেষ্টা থাকলে আপনার সব সম্ভব। সেই ইচ্ছাটা থাকতে হবে, চেষ্টাটা থাকতে হবে। আর এই আমরা সবাই ব্যস্ত, কেউ যে ব্যস্ত না সেটা না, স্টুডেন্টও ব্যস্ত থাকে। কাকে দেখাচ্ছি? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আমার বডি তো কোনো এক্সকিউজ শুনবে না, তাই না? ট্রু। বডিকে যদি আপনি খাবার দেন, বডি কথা শুনবে অবশ্যই, তাই না? বডিকে আপনার আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু বডি আপনার কথা শুনবে না। তো একটা মিল প্রিপেয়ার করতে কয় মিনিট সময় লাগে? 8 থেকে 10 মিনিট, খুবই শর্ট, তাই না? তো এই খাবারটা আমরা চাইলে ক্যারি করতে পারি, খুবই ইজি জিনিস কিন্তু। হ্যাঁ, এটাই মানে মানুষকে, ওই যে ছোটবেলায় আমাদের বাবা মা টিফিন দিয়ে দিত
যে বাসা থেকে টিফিন দিয়ে দিত, তো তাদেরও হয়তো ওই আইডিয়াটা থাকতো না, দেখা যেত কার্বসের সাথে কার্বস দিয়ে দিয়েছে, হ্যাঁ কার্বস বেশি থাকতো, আমাদের নুডলস দিয়ে দিয়েছে, একটা ডিম দিয়ে দিত, ভাতের সাথে আলু ভর্তা করে, ডালটা তো বেটার, তাও হ্যাঁ ডালে প্রোটিন থাকে বাট ক্যালোরি হাই থাকে, বাট ওটাও লিমিটেড, অনেকে আছে ডাল ভরে ভরে খায়, হ্যাঁ ওটাও মানে কোনো কিছু আসলে টু মাচ খাওয়াটা ইজ নট গুড। একটা মিলে আমরা যখন লিমিট করে খাবো এবং সেটা কন্টিনিউয়াস 3 ঘন্টা পর পর গ্যাপ দিয়ে ফ্রিকোয়েন্সি যদি মিলের বাড়ায়, সেটা কিন্তু বডিতে বেশি কাজ করে, স্পেশালি আমাদের মেটাবলিজমের জন্য, রাইট? সো ওই ধাঁচে আপনার জন্য আরেকটা কোয়েশ্চেন মাসুদ ভাই, সেটা হচ্ছে যে ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য একটা বেস্ট পিস অফ অ্যাডভাইস আপনি দেন। ফিটনেস ইন্ডাস্ট্রির জন্য বেস্ট অ্যাডভাইস হচ্ছে প্রথমত ধৈর্য ধরে লেগে থাকতে হবে। খুব সুন্দর। হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে আপনি যে জিনিসটা পাবেন খুব কম সময়ের মধ্যে ওটা হারিয়ে যাবে, তাই না? তো আমরা যদি ধৈর্য ধরে সামনে আগাতে পারি, এই যে আমাদের ডেইলি যে লাইফস্টাইলগুলো, আমরা খাবার থেকে শুরু করে এক্সারসাইজ, এগুলো যদি রেগুলার আমরা কন্টিনিউ করি, তাহলে একটা সময় গিয়ে আমাদের ফিটনেস এত সুন্দরভাবে পরিবর্তন হবে আমরা নিজেই বুঝতে পারবো না সেটা। যে হুট করে দেখা যায় যে আমরা যখন এক্সারসাইজ শুরু করি তখন কোনো মানে পরিবর্তন আমরা সহজে বুঝতে পারি না। 6 মাস পর গিয়ে দেখা যায় যে অনেক বেশি পরিবর্তন, 1 বছর পর গিয়ে আরো বেশি পরিবর্তন। তখন আপনি ভিজুয়ালি, আমি নিজে যেটা দেখেছি যে 6 মাসে আমার কোনো পরিবর্তন নেই, 1 বছর পর আমার মাসেল বাড়তেছে, পাম্প করতেছে, আমি দেখতেছি, এবং সেটা আস্তে আস্তে হোল্ড হচ্ছে। কিভাবে হোল্ড হচ্ছে সেটা? এই যে আমি ডেইলি খাবার, প্রোটিন, কার্ব, ফ্যাট, এগুলো আমি হিসাব করে প্রতিদিন দিচ্ছি, যার কারণে আমার মাসেলগুলো ডেভেলপ হচ্ছে। একটা প্রপার নিউট্রিশন, ফুডটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে 70% ডায়েট, 30% এক্সারসাইজ। আমি মনে করি 50-50, দুইটাতেই সমান আপনাকে, সবগুলোতে গুরুত্বটা সমান, রাইট? সবগুলোতে গুরুত্বপূর্ণ, সবগুলোতে সমান গুরুত্ব আপনাকে দিতে হবে। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি 70-30, কিন্তু আমাদের যা প্র্যাকটিক্যালি যেটা 50-50 হওয়া উচিত। আমরা এক্সারসাইজ কম করছি, আবার ডায়েট ঠিক মতো করছি না, তাহলে হবে না। দুইটার যখন আমরা সমন্বয় করে আমরা সামনে আগাবো, আমার ফিটনেস সুন্দর হতে বাধ্য। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। এইবার হচ্ছে আমরা কিছু ফিচার্স ফিটসমনিয়ার যেগুলো খুবই প্রমিনেন্ট, এটা মানুষের হেল্প করার জন্যই আমরা এনেছি। তার মধ্যে একটা হচ্ছে কোচ সেকশন। আচ্ছা, সো আমার প্রণব ভাইয়ের কাছে কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি তো অবশ্যই কোচ সেকশনটা দেখেছেন ফিটসমনিয়া, সেখানে আমাদের বাংলাদেশের অনেক কোচরাই রয়েছে, এবং আমরা কিন্তু প্রত্যেকটা কোচকে ভেরিফাই করে তারা ওয়েল সার্টিফাইড কিনা সেটা দেখে, তাদের সার্টিফিকেশন দেখে তাদেরকে অ্যালাউ করি। আমাদের রিকোয়েস্ট অনেক আসে, বাট আমরা ভেরিফাই করে তাদেরকে অ্যাক্সেসটা দেই কোচের। সো এক একজনের এক এক রকমের প্রাইস ভ্যারিয়েশন থাকে। আমাদের যারা এই ফিচারের সাহায্যটা নিতে চায়, যারা ধরেন এই ফিটনেসের কোচ হায়ার করতে চায়, ডিফারেন্ট প্রাইজের এই কোচদের কিন্তু তারা তাদের প্রিফারেবল অ্যামাউন্টের উপর বেস করে হায়ার করতে পারবে, তারা কোচের সাথে ডিরেক্ট কমিউনিকেটও করতে পারবে। সো এই ফিচারটা আপনার কাছে মনে হয় কেমন? এই তো দারুণ একটা ফিচার। এই কারণে দেখেন আমাদের জিমে কি হয়, ধরেন আমি তো নিজে একটা জিমের ওনারশিপে আছি, তো আমার জিমে ধরেন 100 মেম্বার, একসাথে 100 মেম্বার ধরে নিলাম, একসাথে 50 জন যখন আসে, আমরা 2 জন ট্রেনার পারি না কিন্তু সবাইকে দেখাতে। একটা ছেলে হয়তো মানে আমি দেখাতে পারছি না, একটা সাইডে গিয়ে আসতে চলে গেল, সে মানে আমার ট্রেনিং পাচ্ছে না। আসলে আমাদের আসলে নিজেদের কিছু ল্যাকিংস আছে, আমাদের আরও ট্রেনার হয়তো বাড়াতে হতে পারে, কিন্তু সব কিছু মিলে আমরা পারি না, কিছু ফিনান্সিয়াল ফ্যাক্টর থাকে। এইসব ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় এই ধরনের অ্যাপস, যে মানে ফিটসমনিয়ার মতো অ্যাপস যেখানে একদম সার্টিফাইড ট্রেনার আছে, তার এক্সপিরিয়েন্স আছে, সে বেসিক খুব দারুণ নিউট্রিশন সেন্সটা তার আছে, এবং অবশ্যই এই ধরনের অ্যাপস আমাদের মানে ফুল আমার কাছে মনে হয় এই ফিটনেস ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিতে পারে। একটা মানুষের যখন যে মানে জিমে যাওয়ার পরে তার যে বের হয়ে যাওয়া, ধরেন আপনার ফিটসমনিয়ার অ্যাপস থেকে আমার জিমের একটা ছেলে গাইডেন্স নিয়ে সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করলো, মানে আমি বলতে চাচ্ছি যে এইভাবে হতে পারে। অবশ্যই। তো আর যেই মানে এই ধরনের অ্যাপসে মানে আপনাদের যে কোচরা আছে, আমার কাছে মনে হয় অবশ্যই, আমি জানি না এটা আছে কিনা, যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটা মিনিমাল প্রাইস রেখে যদি তারা গাইডেন্সটা দেয়, অবশ্যই এটা থাকলে তো খুবই ভালো। তাই স্টুডেন্ট, চাকরিজীবী সব এখান থেকে একটা মুক্ত একটা প্ল্যাটফর্ম, সবাই এটা সবার জন্য খুব কাজে লাগবে আমার কাছে মনে হয় আর কি। দর্শকরা, ফিটসমনিয়ার এই অ্যাপের এই যে কোচদের যে
ফ্যাক্টরস, আপনাদের পছন্দের কোচকে কিন্তু বাছাই করে তার সাথে কমিউনিকেট করে আপনি চাইলে তার প্রাইস নিয়ে কথা বা ওই প্রাইসের কোনো রকমের চেঞ্জেস বা কোনো রকমের ডিসকাউন্ট দেওয়া পসিবল কিনা এগুলো কিন্তু ডিসকাস করতে পারবেন। হ্যাঁ, এই ফিচার্সটা আছে। আরেকটা জিনিস আমি ইনক্লুড করতে চাই যে এটা কিন্তু কোচদের জন্য বেনিফিশিয়াল। কেন? লেটস সে আপনি আছেন হচ্ছে গিয়ে মিরপুরে, আর আরেকজন যে আপনার কাছে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনার কাছে ট্রেনিং করতে চায়, এখন না আপনি তার কাছে যেতে পারছেন না সে আপনার কাছে আসতে পারছে। সো অনলাইন ট্রেনিংটা কিন্তু খুবই ভালো একটা মানে ওই পার্টিকুলার পার্সনদের জন্য একটা ভালো ওয়ে, যেটাতে তাদের বাসায় বসে তারা শিখতে পারছে। ওই কোচেরও কিন্তু হেল্প হচ্ছে। এখানে কিন্তু মাল্টিপল কোচের কিন্তু এক্সপোজার বেড়ে যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। কারণ একটা জিমে থেকে কোচ হওয়ার থেকে সে যখন মাল্টিপল পার্সনসদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু তার এক্সপোজারটা বাড়ছে, স্টুডেন্ট পাচ্ছে, ইনকাম সোর্স বাড়ছে। সো এটা আমার কাছে মনে হয় খুবই ভালো ফিচার। আপনাদের কাছে কি মনে হয়? খুবই পজিটিভ এটা, কারণ অনেকের থাকে যে আমি ডিউক ভাইয়ের কাছে পার্সোনাল ট্রেনিং করব, প্রণব ভাইয়ের কাছে পার্সোনাল ট্রেনিং করব, এরকম থাকে তো অনেক। অবশ্যই অবশ্যই। কিন্তু করতে পারে না, অনেকে দেশের বাইরে থাকে, ফেভারিট পার্সন প্রণব ভাই, তার কাছে পার্সন কিভাবে করব আমি? দেশে আসা সম্ভব না। অনলাইনের মাধ্যমে করতে পারলে দেখা যাচ্ছে তার জন্য অনেক হেল্পফুল হয়। তো এই জিনিসটা উনিও বেনিফিট হচ্ছে, যে দেশের বাইরে আছে সেও বেনিফিট হচ্ছে। আর ডিওক ভাইয়ের কাছে পার্সোনাল ট্রেনিং করতে হলে মানে কি পরিমাণ পেমেন্ট দিতে হয়? ভাইয়া ফার্স্ট অফ অল আমি পার্সোনাল ট্রেনিংটা করাই না, বিকজ আমার প্রফেশনটা একদমই ডিফারেন্ট। আমি একজন সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে একজন ফ্যাকাল্টি স্কলাস্টিকাতে আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছি, পাশাপাশি আমি একজন বিজনেসম্যানও। সো আমার আসলে সময় হয় না, অ্যাজ আমি আপনাদেরকে আগেই বলেছি যে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমার আসার রিজনটা কিন্তু আমার স্টুডেন্টসরা, আমার ফ্রেন্ডসরা, ওরা অনেক আমাকে ওরা মোটিভেট করতো যে আপনি করেন না কেন, আপনার বডি দেখে আসতেছে এতদিন ধরে এরকম এরকম, সো ওয়াই ডোন্ট ইউ গো ফর ট্রেনিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং আদার্স। সো আমি জাস্ট ইনফ্লুয়েন্সিং পার্টটাই রেখেছি। ট্রেনিংয়ের জন্য যদি কেউ আমাকে রিকোয়েস্ট করে আমি রেফার করি তাদেরকে, স্পেশালি ফিটসমনিয়াতে যারা যারা পপুলার রয়েছে, যাদের সার্টিফিকেশন ভালো, আমি তাদেরকে রেফার করি। আবার আমি জেনে বুঝে এই যে ট্রেনিং যারা দেয় এদের এই যে প্রবলেমটা, সো যে কিনা প্রপার ওয়েতে ট্রেন করাতে পারবে আমি তাদেরকে রেফার করি। আর ডিওক ভাইয়ের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, যেহেতু আপনার একটা প্ল্যাটফর্মে আছেন ফিটসোমেনিয়া, তো আমাদের দেশে যেটা হয় প্রফেশনাল বডি বিল্ডার এবং ইনফ্লুয়েন্সার যারা আছে সবার মাঝে মানে কিছু বিষয় আমার কাছে মনে হয় কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে, বা কেউ কেউ মানুষ মানে কিছু মানুষ করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় ফিটনেস ইন্ডাস্ট্রির কথা বললেন না আপনি, অবশ্যই আমার কাছে মনে হয় ফিটনেস ইন্ডাস্ট্রিতে এমনি একটা ছোট প্ল্যাটফর্ম, ডেফিনেটলি মানুষগুলোকে স্ক্যাটার্ড, কেউ কাউকে ওইভাবে চিনে না, এবং আমার কাছে মনে হয় রেসপেক্টের জায়গায় কিছু সমস্যা রয়ে গেছে। খুবই সমস্যা। আমার কাছে মনে হয় একজন প্রফেশনাল বডি বিল্ডারের যে প্রপার রেসপেক্ট সেটা দেওয়া উচিত। হ্যাঁ, এবং যারা ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে তাদের সাথে তাদের কমিউনিকেশন গ্যাপটা আছে, যেহেতু আপনার একটা প্ল্যাটফর্মে আছেন, আমার কাছে মনে হয় সবাইকে এক জায়গায় আনেন। আমরা যদি এক থাকি ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাবে। এবং আপনি দেখবেন কিছুদিন আগে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারটা হলো, ওই যে লাথি মারলো ব্লেন্ডারকে, আমার কাছে মনে হয় যদি ফিটনেস এতগুলো মানুষ ইন্ডাস্ট্রিতে, এত শক্তিশালী মানুষ, মানে আমরা যেমন মাসেলে শক্তিশালী, আমার কাছে মনে হয় মনের দিক থেকেও শক্তিশালী, অবশ্যই একসাথে যদি থাকা যায় অনেক অনেক কিছু করা যাবে। অবশ্যই ইউনিটি ইজ দ্য বেস্ট। আমার কাছে মনে হয় আপনি একটু ট্রাই করেন আপনাদের এই ফিটসোমেনিয়া অ্যাপসের থ্রুতে বা সবাইকে এই যে প্রফেশনাল যারা জেনারেল লাইনে বডি বিল্ডিং করছে, ইনফ্লুয়েন্সার, সবাইকে এক ফ্রেমে এসে তাদেরকে হাক করিয়ে দেন, যাতে আমরা একসাথে চলতে পারি এবং দারুণ কিছু একসাথে করতে পারি। খুবই চমৎকার সাজেশন দিয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের মেইন কাজটা কি, যারা ইনফ্লুয়েন্সার আছি বা বডি বিল্ডার আছি, মেইন কাজটা কি? একটাই কাজ, সাধারণ মানুষের সচেতন করা, সেবা করা। কে কত শুদ্ধভাবে আমরা সাধারণ মানুষের হেলথটা বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারছি, কার ভিউজ কত, কার ফলোয়ার্স কত, এটা তো ম্যাটার করে না, তাই না? দিন শেষে আমরা একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছি। ঠিক ঠিক, কিন্তু মানুষ জাস্ট করতেছে এর ফলোয়ার এত, এর ভিউজ এত, ফলোয়ার ভিউজ। আসলে ফলোয়ার্স ভিউয়ার্স এই জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্টেন্সের উপর ডিপেন্ড করে, তাই না? আপনারা কেউ বা কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু কোনো ফলোয়ার্স বা ফ্যানকে গিয়ে বলে না ভাই আমাকে ফলো করো, এটা তাদের অ্যাকসেপ্টেন্সের উপর। সো এটা কারো হাতে নাই। একজন আমার মতো সেম কন্টেন্ট ক্রিয়েট করছে বা আপনার মতো সেম কন্টেন্ট ক্রিয়েট করছে বা আপনার মতো সেম কন্টেন্ট ক্রিয়েট করছে, কিন্তু তার ফলোয়ার্স হয়তো বা অনেক বেশি, আপনার ফলোয়ার্স কম, অথবা আপনার ফলোয়ার্স অনেক বেশি, তার ফলোয়ার্স কম। এখন এইটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্টেন্সের উপর ডিপেন্ড করে, এটা কারো কোনো হাত নাই। আমাদের উচিত বডি বিল্ডিং সেক্টর হোক,
ফিটনেস ইনফ্লুয়েন্সিং সেক্টর, এখানে কে কার থেকে বড় এটা কোনো ম্যাটার করে না, Exactly. দুইটাই সেম, সবাই আমরা একই মোটিভ নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে ফিটনেস, ওয়েলবিং। সো এই ওয়েলবিং জিনিসটা সবার জন্য কিন্তু সমান। So সবাই যখন ইউনাইটেড হয়ে কাজ করব, তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রপারলি পুরো যে আমাদের যে ইয়াং জেনারেশনটা আছে তাদেরকে কিন্তু প্রপার একটা ওয়ে অ্যান্ড গাইডলাইন দিতে পারবো। না হলে আমাদের মধ্যে যদি কনফ্লিক্ট থাকে তখন আসলে কিন্তু নর্মাল মানুষজন কনফিউজ হয়ে যাবে যে কি ব্যাপার, এদের মধ্যেই তো কোনো রকমের এদের মধ্যে তো মিল নেই। এটার জন্য আসলেও খুবই ইম্পর্টেন্ট, আমরা সেটা করছি ফিটসমনিয়া থেকে। কিন্তু ফিটসমনিয়া কিন্তু শুধুই কোচ বা এই ধরনের আপনার ধরেন ডায়েটরি রিলেটেড জিনিসপত্র দেওয়ার জন্য না, এটা কিন্তু একটা কমিউনিটি প্ল্যাটফর্ম লাইক ফেসবুক। এখানে সব ফিটনেস কোচেস থেকে শুরু করে যারা ফিটনেস জিনিসটার সাথে ইন্টারেস্টেড, যাদের ফিটনেসের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ততা, বাট হয়তো কোচ না, যে হয়তো জিম করছে বাট কোচ না, যে হয়তো কিছু জিনিস জানে, এরা সবাই কিন্তু সব শেয়ার করছে। আমাদের কিন্তু স্ট্যাটাস শেয়ার করার অপশন আছে, পিকচার শেয়ার করতে পারবে, ভিডিও শেয়ার করতে পারবে। আমার খুব ইচ্ছা আমাদের এই যে মানে যারা প্রফেশনাল বডি বিল্ডিং করছে বা বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, ছেলেগুলোকে দেখেন যে ধরনের প্রাইজ দেয়, ওরা কি কষ্ট করে। অবশ্যই এক একজন একটা কম্পিটিশনের জন্য 4-5 লাখ 10 লাখ টাকা খরচ করে। করে। আমার এই খুব টাকাটা ইচ্ছা, কিস্তি করেও কিন্তু অনেকে হ্যাঁ ঋণ করে কিস্তি করে জমি বিক্রি করে। আমার খুব ইচ্ছা টুডে আর টুমোরো আমি ন্যাচারাল হোক বা এই ধরনের যে কোনো আয়োজনের সাথে ইনক্লুড হবে এবং ওনাদেরকে মানে খুব ভালো সম্মান করা, যেটাকে যোগ্য সম্মান করা, একটা ব্লেন্ডার, একটা এই মানে যেটাই দেওয়া হয়, এটা একটা মানুষ এত পরিশ্রম করে এটা তার মূল্য হতে পারে না। রাইট, ঠিক আছে, এই আর কি আমার খুব ইচ্ছা না, এটা খুবই দরকার। কারণ প্রথমত কিন্তু আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, নর্থ আমেরিকা, ইউরোপ, এদের যেসব ফিটনেস কোচ থেকে শুরু করে যারা কম্পিটিটরস আছে সবাই কিন্তু খুব ভালো সেটেলড, এদের ইনকাম কিন্তু অনেক। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বাংলাদেশ চিন্তা করি, বাংলাদেশের এই যে যারা বডির পিছনে খরচ করে কম্পিটিশন, আমরা কম্পিটিশন কেন বলি, ইটস আ কাইন্ড অফ প্রফেশন কিন্তু। হ্যাঁ, ওই কম্পিটিশনের কারণে সে স্পন্সরশিপ পাচ্ছে, ওই কম্পিটিশনের কারণে সে ভালো ভালো জিম থেকে অফার পাচ্ছে, কিন্তু দেখা যায় তাদের মূল্যায়নটা ঠিক মতো হয় না, তাদের প্রপার প্রাইজও দেওয়া হয় না। ইভেন এমনও আছে, আমি জিম দেখেছি যেসব জিমে ট্রেনার্সদেরকে আসলে প্রপারভাবে ওইভাবে পেমেন্টও করা হয় না। একেবারে। অনেক সময় দেখা যায় একটা ট্রেনারের 3 মাস পরে পেমেন্ট দেওয়া হচ্ছে, সেটা তো তার একটা জব, সেটা তো তার রুজি-রুটি। এবং একজন ট্রেনার একদিনে দেখেন মিনিমাম 100-150 ছেলেপেলেকে বেসিক ব্যায়ামগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখাতে হচ্ছে। অবশ্যই কি লেভেলের পরিশ্রম, সকাল 7টা থেকে এই ছেলেটা রাত 7টা-8টা পর্যন্ত বিকেল 3টা টানা পরিশ্রম করেছে, এবং তার পেমেন্ট আমি নিজেও জানি পেমেন্ট কত, আমি বলছি না। এবং যে পেমেন্ট, এটা দিয়ে ওর ডিমের খরচই হবে না ভালোভাবে, ডিম আর কি, ও যে বেসিক ডায়েট। তো এই ছেলেটা কি করে, এই ছেলেটা ট্রাই করে পার্সোনাল ট্রেনিং হায়ার করার জন্য, মানে কোনোভাবে ওর তো সংসার চালাইতে হবে, অবশ্যই ওর তো বেসিক নিডগুলো ফিল আপ করতে হবে। তখনই কি হয়, ওই যে বলে না যে ট্রেনার ভালোভাবে দেখায় না, ওই এই জিনিসটা ট্রেনারটাকে ওই জিমের ওনার কত টাকা দিচ্ছে, এটা যদি ঠান্ডা মাথায় ভাবে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তখনই ট্রেনার চিন্তা করে যে আমি পার্সোনাল ট্রেনিং করে। তো আমার কাছে মনে হয় সম্মানিটা আরো ভালো হওয়া উচিত, এবং শুধু জিম থেকে না, সব জায়গা থেকে। সো মাসুদ ভাই, আপনি একজন স্পোর্টস পারসন ছিলেন আর আপনি দৌড়াতেন, রাইট? সো দৌড়ের পাশাপাশি আপনি কোন স্পোর্টসটাকে প্রিফার করেন? প্রিফার তো অনেকগুলো স্পোর্টসকেই করি, কিন্তু আমার যেটা বেশি ভালো লাগতো সেটা ক্রিকেট। ক্রিকেটটা আমি অনেক পছন্দ করতাম। সেটা ফুটবল ছিল, ফুটবল খুব কম খেলা হতো, মাঝে মাঝে বন্ধুদের সাথে খেলা হতো। ক্রিকেটটা আমার অনেক ভালো লাগতো, এই কারণে আমি খেলতাম। এছাড়া হচ্ছে সুইমিং ছিল। আমি যেহেতু গ্রামের ছেলে, চলনবিল এরিয়ার মানুষ, সুন্দর জায়গা, সাঁতারের জন্য আসলে আমি ছিলাম। সো সাঁতার প্র্যাকটিস করা হতো খুব ইম্পর্টেন্ট সবসময়, এটা খুব ইম্পর্টেন্ট ফুল ওভারঅল বডির কাজ জন্য। করতেছে। তো সাঁতার, ক্রিকেট, ফুটবল, ওভারঅল এই খেলাগুলোই ভালো লাগতো। তো এখন ঢাকাতে আছি, খেলার কিন্তু কোনো অপশন নাই। কোথায় খেলবো? এখানে একটা মাঠ আছে? নাই। এখন যে ইয়াং যে জেনারেশনগুলো আছে, ছোট ছোট বাচ্চা আছে, এদের দেখবেন ফিটনেস কন্ডিশন একেবারেই ঠিক নেই। কেন ঠিক নেই? এরা খেলার জায়গা পাচ্ছে না। ওই দেখা যায় মোবাইল, ল্যাপটপ, টিভি, এগুলোই চলতেছে, নেটফ্লিক্স, এগুলোর সাথে অপশন নাই। এদের যদি একটু খেলার ব্যবস্থা করে দেওয়া যায়, সরকার থেকে যদি পার্ক করে দেওয়া যায়, এই জায়গায় তারা হাঁটার একটা ব্যবস্থা করে দেওয়া যায়, দেখা যায় ডে বাই ডে তাদের ফিটনেসটা ইমপ্রুভ হবে। তো আমার অনুরোধ থাকবে গভর্নমেন্টের কাছে, এই ধরনের উদ্যোগগুলো যেন তারা নেয়।
বিভিন্ন এরিয়াগুলোতে যেন তারা হাঁটার জন্য একটা প্লেস তৈরি করে দেয় সুন্দর মতো, একটা পার্কের মতো, ফুটবল ক্রিকেট খেলার মতো একটা স্টেডিয়াম গ্রাউন্ড করে দেয়, তাহলে মনে হয় আমাদের বর্তমান ইয়াং জেনারেশন বা যারা বড় হচ্ছে আস্তে আস্তে তাদের জন্য অনেক ভালো হয়। খুব সুন্দর, আসলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে আমাদের এখনকার জেনারেশনরা খেলাধুলা মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নাই বললেই চলে, সবাই গেমিং, বাসায় বসে ইনডোর অ্যাক্টিভিটিস এগুলোতেই থাকে, আর সেগুলোর কারণে দেখা যায় যে ওবেসিটি বাড়ে। খেলতে 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 ক্ষুধা লাগছে, মা এসে দিয়ে দিচ্ছে ধরেন অনেকগুলো চকলেটস থাকে, তারপর ধরেন অনেক ধরনের ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, মানে আনহেলদি ফুডস এগুলোও থাকে। সো যখন একটা পার্সন স্পোর্টস এবং সবকিছুর সাথে রিলেটেড থাকবে, হেলথ কিন্তু অটোমেটিক চলে আসে, অটোমেটিক চলে আসে। আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আপনি দেখবেন প্রতিটা এলাকায় একটা না একটা জিম আছে। এখন ধরে নিলাম আমাদের জায়গা সংকট, আমাদের বাংলাদেশে জায়গা সংকট, মাঠ নেই, খুব একটা খেলাধুলার জায়গা নেই, সেক্ষেত্রে একটা কাজ করা যেতেই পারে। ধরেন আপনার এরিয়ায় একটা জিম আছে, স্কুল থেকে, কলেজ থেকে বা ভার্সিটি থেকে ওই জিমের সাথে কন্ট্যাক্ট করে, যেমন আমরা যেটা করছি, আমরা আশেপাশের স্কুলগুলোকে বিশেষ একদম মিনিমাল একটা প্রাইজে যে তারা এই একটা সময় আসবে, 1 ঘন্টা এতজন স্টুডেন্ট এখানে ব্যায়াম করতে পারবে এই টাকায়, এই একটা অ্যামাউন্টে। তা এগুলো যদি স্কুল থেকে করে দেয় যে তোমরা এই একটা টাইমে বা সপ্তাহে 1 দিন বা 2 দিন যাও, জিমে যাও, বেসিকটা করো, বা পরীক্ষায় এই ব্যায়াম করতে পারলে তুমি পাস করতে পারবা, এই ধরনের অ্যাক্টিভিটিস যদি মানে করা যায় একটু ফোর্সফুলি, যেমন এটা আমাদের জিম এরিয়ারাও করতে পারে। একটা স্কুলে গেল যে আপনাদের স্কুলের বাচ্চারা, অনেক স্কুলে কিন্তু স্পোর্টস ক্লাস থাকে, ওটার উপর মার্কস থাকে, ওই মার্কসের উপর বেস করে কিন্তু প্রমোশন ডিপেন্ড। বাট এটা যদি ওভারঅল সবাই সেম প্র্যাকটিসটা করে, আমার মনে হয় কিন্তু তাহলে কিন্তু দারুণ একটা পদক্ষেপ হবে। ভাই আপনার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আসলে এখনকার বাবা মারা বাচ্চাদেরকে জিমে দিতে ভয় পায় বা এক্সারসাইজ করাতে ভয় পায়, আসলে কোন এজ থেকে একটা বাচ্চা এক্সারসাইজ শুরু করতে পারে তার কোনো মানে সুন্দরভাবে তার বডিকে ডেভেলপ করার জন্য? আমি মনে করি একটা বাচ্চা আসলে যখন আপনার মোটামুটি 10 বছরের মতো হয়ে যায়, তার ফিজিক্যাল গঠনটা কিন্তু তখন থেকেই চলে আসে, তখন তারা ছোট ছোট খেলাধুলায় অলরেডি ইনক্লুডেড থাকে। আর এক্সারসাইজ সাধারণত ইন্টারন্যাশনালি একটা বাচ্চা কিন্তু 15 বছর থেকে শুরু করতে পারে লাইট এক্সারসাইজ দিয়ে। একটা ভুল ধারণা আছে যেটা আমরা মিথে দিয়ে আসবো, বাট এখানে আমি জাস্ট একটু সিম্পল আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ার্কআউট করলে হাইট কমে যায়। হ্যাঁ, এটা খুবই কমন একটা ফ্যাক্টর ছিল আগে, এখনো আছে অনেকের মধ্যে, বাট আসলে এটা কিন্তু হাইট কিন্তু জেনেটিক্যাল একটা বিষয়। এখানে আমাদের অর্থনীতির বিশাল একটা ব্যাপার আছে। আপনি ধরেন, আমি যদি জাপানের কথা বলি, আপনি বিশ্বযুদ্ধের আশেপাশের সময় যদি জাপানের মানুষের হাইট দেখেন, তারা খুব ছোট ছোট, টানা 70-80 বছর পর তাদের ইকোনমি ডেভেলপ করছে এবং তাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে। একটা ইরা লাগে চেঞ্জ, অনেকগুলো ইরার পরে গিয়ে আস্তে আস্তে ফিনান্সিয়ালি তারা ডেভেলপ হয়েছে, তাদের নিউট্রিশন যে পুষ্টির ব্যাপারটা ঘাটতি পূরণ হয়েছে এবং তারা জেনেটিক্যালি পূরণ হওয়ার পরে ধীরে ধীরে হাইট বাড়ছে। এটা শুধু আপনি জাপান না, পৃথিবীর সব কান্ট্রিতে দেখেন জেনেটিক জড়িত, ইকোনমি, ভৌগোলিক অবস্থা, ফিনান্সিয়াল বিষয়টা খুবই জড়িত। আপনি অল ওভার কান্ট্রির ফিনান্সিয়াল ব্যাপারটা ডেভেলপ হবে, ওই কান্ট্রির ধীরে ধীরে হাইট থেকে শুরু করে সবই সময় লাগবে, 50 বছর, 100 বছর, 60 বছর সময় লাগবে, কিন্তু এটা আসলে অল ওভার ডিপেন্ড করে। খুব সুন্দর। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে হেলদি ফুড কিনতে গেলে কিন্তু খরচ বেশি করতে হয়। আপনি একটু দেখবেন, হেলদি ফুড খাবেন, এটার জন্য আপনাকে খরচ বেশি করতে হয়। জাঙ্ক ফুডের খরচ কম, একটা চিপসের দাম কম, ঠিক আছে, সেখানে একটা ফলের দাম অনেক। বাইরে বের হলে যে 40 টাকার ফ্রাইড চিকেন তো পাওয়া যায়, যে দেখেন 40 টাকা ফ্রাইড চিকেন একটু মেয়োনিজ দিয়ে খেলে দেখবেন, কি শান্তি। আমার জিম থেকে আমি দেখি অনেকে বের হয়ে ফ্রাইড চিকেন খায় আর প্রোটিন খাচ্ছে। আমাদের দেশে বাচ্চাদের যেটা করে বাবা মারা, 3 বেলা খাওয়াবে একদম ঠেসে, গলা ভর্তি করে, খাবে না বাচ্চা, খাবে না, খাও বাবা, তোমার সুন্দর ফিটনেস হবে, তুমি ভালো থাকবা। কিন্তু বাচ্চা খেতে যাচ্ছে না, কেন আপনাকে জোর করছে? তার ক্ষুধা লাগলে সে অবশ্যই খাবে, অবশ্যই, তাই না? একটা বাচ্চাকে যখন বারে বারে খাওয়ানো হয়, তার মেটাবলিজম বুস্ট হয়, হ্যাঁ, তাই না? এই জিনিসগুলো কিন্তু হাইট গ্রোথে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, আবার কাজও করতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমাদের বাবা মার সচেতন হওয়া উচিত, বাচ্চাদেরকে আসলে বারে বারে খাওয়ানো উচিত, যতটুকু তাদের প্রয়োজন হেলদি খাবারগুলো লিমিটেড করে। আমি এমনও দেখি যে রাস্তাতে বাচ্চা আসতেছে, বাচ্চার এক হাতে কোক আর এক হাতে হচ্ছে চিপস, আমার বাচ্চা কান্না করতেছে। এই বাচ্চা যখন বড় হবে, বাচ্চার যে মানে অবভিয়াসলি যা বাড়বে, সে তার বন্ধুদের ইনসাল্টের শিকার হবে, তাই না? অবশ্যই। এমন অনেক কেস আছে যারা সুইসাইড করছে ইনসাল্টের কারণে, একদম আছে না? একদমই। তো এর জন্য দায়ী কারা? আমি বলবো প্যারেন্টস। তো
তো এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্ডার, তাই না? ডেফিনেটলি। তো প্যারেন্টসদের এই জায়গাগুলোতে সচেতন হওয়া উচিত। আমি আমার বাচ্চাকে, আমার ভাগ্নি আছে 3 বছরও হয়নি তার, সে মোবাইলে অনেক আসক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমি জানি না, কিছুদিন পরে আমি আমার বোনের বাসায় গিয়েছি, যাওয়ার পরে দেখি সে মোবাইল দেখতে চায় না। সে আমাকে বলছে, মামা মোবাইল টিপো না, এটা ভালো না। সুন্দর। 1-2 মাসে তার সব চেঞ্জ হয়ে গেছে, সে ইভেন আমাকে মোবাইল টিপতেই দেয় না। এখন বিষয়টা হলো, ধরেন মা বাবা বার্গার খেতে খেতে বাচ্চাকে যদি ডিম খেতে বলে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, মা বাবা ধরেন বার্গার খেতে খেতে তার বাচ্চাকে বলছে, বাবা তুমি চিপস খেও না। তো এই ব্যাপারটা মানে আগে মা বাবাকে ঠিক হতে হবে। আর একটা মজার বিষয়, আপনার ডিএনএ, আপনার জেনেটিক বৈশিষ্ট্য আপনার বাচ্চার মাঝে যাচ্ছে। আপনি দেখবেন কিছুদিন একটা গবেষণা হয়েছে যে একটা কিছুটা ফ্যাটি মানুষের ডিএনএ নিয়ে যখন আলুতে দেওয়া হলো, ওই আলু অনেক মোটা হয়ে গেছে। তার মানে মা বাবা দাদা দাদি নানা নানি এখান থেকেই, তার মানে কি আপনি বাচ্চাকে সচেতন করার আগে আপনার ফুড হ্যাবিট ঠিক করতে হবে। আপনি বার্গার খেতে খেতে কখনো বাচ্চাকে ঠিক করতে পারবেন না, বা পিৎজা খেতে খেতে আগে আপনার নিজের ঠিক হতে হবে। ঘুম থেকে উঠে তারপর আপনি, আপনার বাচ্চা তো আপনার রিফ্লেকশন, ডেফিনেটলি। হ্যাঁ, তাই আগে আমার কাছে মনে হয় আগে মা বাবাদের ঠিক হয়ে তারপর তার সন্তানকে ঠিক করতে হবে। ধীরে ধীরে করেন। আপনি 5টা বার্গারের জায়গায় আগে 2টা বার্গার খান, তারপরে কমিয়ে দিয়ে আস্তে আস্তে হেলদি লাইফস্টাইল। এটা আসলে খুবই কিন্তু প্যারেন্টসদের জন্য, মানে বাবা মা যারা আছেন, খুব সুন্দর আমাদের 2 ভাই শেয়ার করলো যে এই হেলথের বিষয়টা নিয়ে বাচ্চাদের। আসলে একটা বাচ্চাই বড় হয়ে কিন্তু একটা জেনারেশন চেঞ্জ করে। এটাই কিন্তু ওদের, আর আমাদের ভূমিকাটাই হচ্ছে ওদের জন্য ওইখানে, যে ওদেরকে কিভাবে আমি কোন অভ্যাসে বড় করছি। হ্যাঁ, আর ওই অভ্যাসে বড় করার জন্য আমার নিজের অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। আমার নিজের অভ্যাস যদি ওরকম থাকে, আমার বাচ্চাকে আমি যতই বুঝাই, বাচ্চা ওটা শুনবে না। সো এই বাচ্চা কাঁদলে ওকে মোবাইল ধরিয়ে দিচ্ছি, একটা বাচ্চা কাঁদলে ওকে চিপস চকলেট কিনে দিচ্ছি, এটা না। আমরা একটু হেলদি হ্যাবিট, ইভেন বাসায় কিন্তু খুব সুন্দর সুন্দর দারুণ মজাদার কিন্তু খাওয়া বানানো পসিবল, এবং সেটা কিন্তু বাসায় বসে আপনি চকলেটও বানাতে পারবেন। যে বার্গারটা আপনি বাইরে থেকে কিনে খাচ্ছেন, সে বার্গারটা কিন্তু আপনি বাসায়ও বানাতে পারবেন, হেলদি ওয়েতে বানাতে পারবেন, যেটা আপনার বাচ্চার জন্য ভালো হয়। আমার কাছে ধরেন যখন ক্লায়েন্ট আসে ডিউক ভাই, আমার কাছে কিছুদিন আগে প্রায় 120 কেজি ওয়েটের একটা ছোট বাচ্চা আসছে, তার মা নিয়ে। তখন আমি প্রথম প্রশ্ন, তার মা যখন আমাকে বললো আমার ছেলেটাকে চেঞ্জ করা দরকার, এত ওয়েট, তখন আমি সবার আগে কিন্তু ছেলের ডেসক্রিপশন নিয়ে তার মার লাইফ স্টাইলটা আমি শুনলাম, যে আমি ওরটা না আপনারটা বলেন। সে কি করে, তার পুরো লাইফস্টাইল মেসড আপ। সে ঘুম থেকে উঠে নাস্তা করে না, যেটা হোয়াট এভার, সে তার পুরো লাইফে সে জাঙ্ক ফুডের উপর অভ্যস্ত পড়ে। আমি বললাম, আপনি যে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন, আগে আপনার ডায়েট ঠিক করে তারপর আমি ওকে ঠিক করবো। আগে আপনি এই খাবেন। আমি সবার আগে তার ডায়েট চার্ট দিয়েছি, এবং ওই ছেলেটা আমার কাছে করে, আমাদের জিমে এসে পার্সোনাল ট্রেনিং করছে, আমাদের জিমের একজন মেম্বার। কিন্তু আমি ওর থেকেও বেশি ওর মার, ওর বাবার ডায়েট চার্টে মনোযোগী হয়েছি, কারণ আগে তারা চেঞ্জ না হলে বাচ্চাকে, সে বাসায় আসার সময় তার বাচ্চার জন্য বার্গার নিয়ে আসে। এই বাচ্চাটা যতই ব্যায়াম করুক, সে বাসায় গিয়ে বার্গার, পিৎজা, পাস্তা খেলে কি চেঞ্জ হবে? তার মানে কি শুরুটা, আমার কাছে মনে হয় ট্রেনাররা আগে যখন একটা বাচ্চাকে নিয়ে আসবে জিমে বা কোনো ক্লায়েন্টকে, সবার আগে মা বাবার লাইফস্টাইলটা দেখবেন। মা বা বাবা রাত যাচ্ছে কিনা, প্রপার টাইমে মিল নিচ্ছে কিনা। মা প্রপার টাইমে, বাবা প্রপার টাইমে মিল নিলে তার সন্তানও নেবে। অবশ্যই, এই আর কি বিষয়। ওটাই, বাচ্চারা আসলে বড়দের দেখে শিখে, আর বড়দের দেখে শিখে সেটা ইমপ্লিমেন্ট করে। আমাদের বাবা মার মেইন কনসার্ন থাকে যে আমাদের বাচ্চার জন্য কিছু সেভিংস করে যাব, এটাই তার শেষ বয়সে বা পরবর্তীতে কাজে লাগবে। এটাই তারা উদ্দেশ্য মনে করে, যে আমি খাওয়াবো, পড়াবো, আমি টাকা খরচ করবো। তাদের আসলে আমার মতে হওয়া উচিত যে ফিটনেসটাকে তারা সেভিংস হিসেবে কেন নিচ্ছে না। আমার বাচ্চাটার একটা সুন্দর ফিটনেস আমি তৈরি করে দিয়ে যাই, তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিয়ে যাই, তার পরবর্তী প্রজন্ম বেটার জায়গায় যাবে, ফিটনেসটা ভালোভাবে ধরে রাখতে পারবে। যদি বাচ্চার সে ফিটনেস চেঞ্জ করতে পারে, বাচ্চা তার ফ্যামিলির ফিটনেস চেঞ্জ করতে পারবে, তাই না? তো সেভিংসটা টাকা না করে যদি ফিটনেসটাকে আমরা সেভিংস করি, তাহলে কিন্তু সবকিছুই ডে বাই ডে চেঞ্জ হবে। সে বাচ্চার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলো। টাকা তো এডুকেশন থাকলে টাকা ইনকাম করবে এক সময়, কিন্তু ফিটনেস সে কোথায় পাবে? হেলথ ইজ ওয়েলথ একটা কথা আছে। আপনি আপনার হেলথের পিছনে খরচ করবেন, আপনার ওয়েলথ অটো ডেভেলপ হবে। আপনি হেলদিই নাই, আজকে আপনার 40 বার হসপিটালে দৌড়াইতে হচ্ছে, আপনি কি করবেন? না কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন, না আপনার ফ্যামিলি ভালো থাকবে, সবাই ডিভাস্টেটেড থাকবে। কিন্তু হ্যাঁ, সো একটা হেলদি লাইফস্টাইল কিন্তু সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আমাদের বড়দের, শুধু আমি প্যারেন্টসদের বলছি না, সেটা যে কেউ সিনিয়র পার্সন থাকুক, তারা চেষ্টা করবেন আপনাদের হ্যাবিটটাকে ভালো করে যাতে আপনি
অন্যের হ্যাবিটটা চেঞ্জ করার চেষ্টা করেন, আর তারা যদি আপনার জুনিয়র হয় তাদেরকে ওইভাবে করে আপনি স্ট্রাকচার ক্রিয়েট করেন, ওদেরকে শিখান কোনটা করলে ভালো কোনটা করলে ভালো না। হ্যাঁ, একটা কমন কোয়েশ্চেন আমি অনেকের কাছ থেকে শুনি, আমার কাছে অনেক আসে, সেটা হচ্ছে ভাইয়া হাইট কীভাবে বাড়বো, হাইট কীভাবে বাড়বো, হাইট কীভাবে বাড়বো। কিন্তু হাইট বাড়ানোর পিছনে নিউট্রিশন, ঘুম, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে জেনেটিক্স, এই জিনিসগুলো যে ম্যাটার করে, এই জিনিসগুলো বাবা মাদের খোলাসা আলাপ করতে হবে ওদের সাথে, এই জিনিসগুলো বুঝাতে হবে। একটা বাচ্চা ঘুমাতে যাচ্ছে না, রাত জেগে ও কি করছে, গেম খেলছে ধরেন, বা ফোন টিপছে, বা ধরেন কোন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্রেন্ডের সাথে চ্যাট করছে, এটা কিন্তু খুব কমন। সে ঘুমাচ্ছে, একদিন ঘুমাচ্ছে 12টার সময়, আরেকদিন ঘুমাচ্ছে 3টার সময়, আরেকদিন ঘুমাচ্ছে 2টার সময়। সো স্লিপ সাইকেলের কোনো রুটিন নাই, তার তো হরমোনাল গ্রোথ ভালো হবে না, ড্যামেজ হবে। সো এই জিনিসগুলো আসলে কিন্তু ওরা বুঝবে না, এগুলো আমাদের বাবা মাদের খোলাসা বলতে হবে। অনেক বাবা মারা অনেক কিছু বলতে লজ্জা পায়, সেক্সুয়াল একটা ফ্যাক্টর আছে যেটা বাবা মারা ওপেন ডিসকাস করতে চায় না। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু এখনকার জেনারেশন বা নেক্সট জেনারেশন, আরো যত জেনারেশন থাকবে সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা লাইফের একটা পার্ট। আর এটার যদি পজিটিভ ওয়েতে আপনারা না জানেন তাহলে কিন্তু দিস ইজ রিয়েলি ব্যাড, মানে এটাকে একটা খারাপ দিকে নিয়ে যায় তখন সবাই। এটা শুধুমাত্র লাইফের পার্ট না, পৃথিবীতে আমাদের দুইটা চাহিদা, আল্লাহ আমাদের দুইটা চাহিদা দিয়ে পাঠিয়েছেন, একটা হচ্ছে পেটের চাহিদা, একটা জৈবিক চাহিদা, সেক্সুয়াল। তো এই দুইটা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় একটা অংশ। তো এই দুইটার উপর কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। যদি পেটের চাহিদা আমাদের না থাকতো তাহলে না আমরা টাকা পয়সা ইনকাম করতাম, না কোনো কিছুই করতাম। সেক্সুয়াল চাহিদা যদি আমাদের না থাকতো আমরা কিছুই চিন্তা করতাম না। তো সেক্সুয়াল বিষয়ে আমাদের বাবা মার আসলে বাচ্চাদেরকে খোলাসা করা, বা স্কুল কলেজে এই জিনিসগুলো খোলাসা করা, এটা বডি নিড। হ্যাঁ, বডি ওটা ওদের বুঝে, এটা বডি নিড, বাট এটা কিভাবে, কোন প্রসেস বা কিভাবে করলে ভালো, কোন এজ, কোন স্টেজ, হ্যাঁ, এই সব কিছু আসলে আমাদের খোলাসা ডিসকাস করলে দেখা যায় যে ওই যে বাচ্চাদের একটা বিষয় মানুষের মধ্যে, কিন্তু আমাদের মানে এটা শুধু বাচ্চাদের বলবো না, এটা সব মানুষের মধ্যে, আপনাকে যেটা নিষিদ্ধ বেশি করবে আপনি ওটাই করবেন। হ্যাঁ, সো আপনাকে আসলে খোলাসা আলাপ করতে হবে, হ্যাঁ, সব কিছুতে ওপেন হতে হবে, পজিটিভ মাইন্ডেড হতে হবে, তাহলে কিন্তু আমরা একটা ভালো জাতি ক্রিয়েট করতে পারবো। সো এবার চলে আসি আমাদের পরবর্তী সেগমেন্ট, আর পরবর্তী সেগমেন্টসে আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে মিথস নিয়ে, ফিটনেসের জগতে যত ধরনের মিথস আমরা দেখি সেগুলো নিয়ে। সো প্রথমেই যে কোয়েশ্চেনটা করব, খুবই সেন্সিটিভ কোয়েশ্চেন প্রণব ভাই আপনার কাছে, বাট ব্যাপারটা মানুষের জানা খুব দরকার। খুব কমন একটা কোয়েশ্চেন যারা বডি বিল্ডিং করে এরা ফেস করে, যে আপনারা জিম করলে আপনাদের গোপনাঙ্গ ছোট হয়ে যায়। ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় জিম করলে ছোট হওয়ার কোনো কিছুরই পসিবিলিটি নেই, সব কিছু বড় হলেও হতে পারে। কি কারণে? মাসেল বড় হবে। হ্যাঁ, আরেকটা আপনার যখন ব্লাড ফ্লো হয় আমাদের, ধরেন আমি বাইসেপস মাসেলে যখন ব্যায়াম করি, স্কুইজ করি, আমার ব্লাডগুলো এখানে আসে, মাইক্রো টিয়ার হয়, তারপরে আস্তে আস্তে খাবারের থ্রুতে বড় হয়। এরকম করে আপনার কোনো অঙ্গই ছোট, যখন আপনার ব্লাড ফ্লো হবে আপনার প্যালভিক এরিয়াতে, আপনি যৌনাঙ্গ যেটা বোঝাচ্ছেন প্যালভিক এরিয়ার আশেপাশেই, তখন এটা কখনোই ছোট হওয়ার পসিবিলিটি নেই, বরঞ্চ এটা হেলদি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ছোট কাদের হবে? যারা জিম করে না, ফ্যাট জমছে, আপনার প্যালভিক এরিয়াতে ফ্যাট জমছে, ব্লাড ফ্লো হবে না, এটা ছোট হবে। তার মানে আমার প্রশ্নটা এমন হওয়া উচিত, জিম না করলে কি আপনার কোনো অঙ্গ ছোট হয়ে যাচ্ছে? আমার কাছে মনে হয় প্রশ্নটা এমন রিভার্স কোয়েশ্চেনটা, উনো রিভার্স। জিম করলে আসলে বিষয়টা একদমই সত্যি, জিম করলে জিমের সাথে আসলে শারীরিক এইসব যে এগুলো টোটালি ডিপেন্ড করে জেনেটিক্সের উপর, জেনেটিক্সের উপর। আর তার থেকে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে জিম করার সময় বা জিম করলে আপনার বডিতে ব্লাড ফ্লো যেটা বলেন এটা কিন্তু ইনক্রিজ করে, বিকজ কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটি ইনক্রিজ করলে আপনার ব্লাড ফ্লো ইনক্রিজ করবে। আর ব্লাডই কিন্তু মেইন, রাইট, সব কিছুর জন্য আমাদের বডির প্রত্যেকটা অর্গ্যানসকে ভালো করে নিউট্রিশন পাস করা থেকে শুরু করে অর্গ্যানসগুলোকে সবসময় চলমান রাখার জন্য কিন্তু ব্লাডের ভূমিকা অনেক। এর জন্য ব্লাড বিষয় আছে, যেমন ছোট হওয়ার থেকে আমার কাছে মনে হয় যে কিছু ব্যাপার আছে, যেমন আপনি অ্যাবিউজ যদি করেন, আপনার হরমোনাল অ্যাবিউজ যেটা বলে, ড্রাগস যদি অ্যাবিউজ করেন, শরীরে এক্সট্রা নিচ্ছেন, আপনার ন্যাচারাল যে টেস্টোস্টেরন প্রোডিউস হয় সেটা অফ হবে, তখন আপনার এটা ছোট হওয়ার চেয়েও বড় বিষয় কি ইনঅ্যাক্টিভ হলেও হতে পারে। ইম্পর্টেন্স যেটাকে আমরা ইম্পর্টেন্স, আমার কাছে মনে হয় ন্যাচারাল থাকা ভালো, ন্যাচারাল ফুড গ্রহণ করেন, ন্যাচারালি ব্যায়াম করেন, ঠিকঠাকভাবে লাইফস্টাইল ঘুমান, প্রপার টেনশন ফ্রি থাকেন, আপনার সব কিছুই জীবন বড় হওয়ার সাথে সাথে সব কিছুই বড় হবে। নাইস। সো বেসিক্যালি যে জিনিসটা আর কি প্রণব ভাই বুঝাতে যাচ্ছে যে স্পেশালি এই প্রবলেমটা ফেস করে হচ্ছে গিয়ে আমাদের যখন আর্টিফিশিয়ালি টেস্টোস্টেরনটা
মানে আমাদের বডিতে ইনজেক্ট করা যায়, হয়। exactly. সো এটা স্টেরয়েডস, এটা পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগগুলোর থেকে হয়। সেটাতে আসলে যেটা আসলে সত্য, সেটাতে যেটা দেখা যায় যে আপনার লিবিডো পার্সেন্টেজ কমে, বিকজ আপনি আর্টিফিশিয়ালি যখন আপনার বডিতে টেস্টোস্টেরন দিচ্ছেন, আপনার টেস্টিকেল কিন্তু কোনো টেস্টোস্টেরন প্রডিউস করছে না, Exactly. আপনার স্পার্মের কাউন্ট কমে যাচ্ছে, তো স্বাভাবিক অন্ডকোষটা ছোট হয়ে যেতে পারে। আর সেটা অ্যাক্টিভলি হয়তো বা পারফরমেন্সের সময়ও দেখা যায়, কোনো স্টেজে যখন পারফর্ম করে ওটা বোঝা যায় বা সামথিং এরকম কিছু একটা আসে, এটা থেকে হয়তো মানুষের একটা আইডিয়া হতে পারে। বাট আসলে এটা সবার জন্য প্রযোজ্য না। আর তার থেকে বড় বিষয়, প্রত্যেকটা পার্সন যারা হচ্ছে গিয়ে এই পারফরমেন্স এনহ্যান্সমেন্ট ড্রাগ নিয়ে কম্পিটিশনে যায়, তাদের কিন্তু পিসিটি করতে হয়, পোস্ট সাইকেল থেরাপি, যেটাতে জি। আবার তার রিগেইন করে ন্যাচারাল ধীরে ধীরে রিগেন করে। ক্ষেত্র বিশেষ কিছু মানুষের সমস্যা হলেও হতে পারে, কারণ আমাদের জিমে তো প্রচুর আমাদের মানে একদম পিজি হসপিটালের সাথে, তো এই ধরনের কেসগুলো আমাদের কাছে অনেক আসে এবং ডাক্তারদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়। তো এটা আসলে হলেও হতে পারে। এই জন্য খুব ধীরে সুস্থে আপনি চিন্তা ভাবনা করে আপনি স্টেরয়েড বা এই হরমোনাল বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে। সুন্দর 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 কথা, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এগুলো খুব খোলাসা ডিসকাস করাটা আমাদের মনে হয় দরকার, কারণ অনেকেরই এগুলোতে আসলে খুব ভুল ধারণা থাকে। এই ভুল ধারণার কারণে কিন্তু তারা জানেও না যে তারা তাদের লাইফে কি ভালো কিছু করতে যাচ্ছে না খারাপ কিছু করতে যাচ্ছে, কনফিউজ থাকে। আর আমরা বাঙালিরা তো আসলেও অনেক কিছুতেই কনফিউজ হয়ে যায়। সো মাসুদ ভাইয়ের কাছে আমার সেম মিথ রিলেটেড আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ফ্যাট খেলে কি একটা পার্সন ফ্যাট হয়ে যায়? না, ফ্যাট খেলে ফ্যাট হয়ে যায় কোন ফ্যাট আমি খাচ্ছি, গুড ফ্যাট খাচ্ছি না ব্যাড ফ্যাট খাচ্ছি। ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গুড ফ্যাট কতটুকু আপনি খাবেন, গুড ফ্যাটের একটা লিমিটেশন থাকে, এটা আসলে যার যার বডি কন্ডিশন অনুযায়ী নিতে হয়। যেমন আসি ডিমের কুসুম দিয়ে আসি, অনেকে বলে ডিমের কুসুমে গুড ফ্যাট অনেক কোলেস্ট্রল বাড়িয়ে দেয়। তো সবসময় যে কোলেস্ট্রল বাড়াচ্ছে জিনিসটা কোন কোলেস্ট্রল বাড়াচ্ছে, এইচডিএল না এলডিএল? ডিমের কুসুমে গুড ফ্যাট, এটা আমরা সবাই জানি। ডিমের কুসুমের যে গুড ফ্যাট, এটা কোন কোলেস্ট্রল বাড়ছে, এইচডিএল না এলডিএল? এটা গুড কোলেস্ট্রলটা আমাদের বাড়ছে এইচডিএল, যেটা আমাদের বডির জন্য খুবই ভালো, সেক্সুয়াল পারফরমেন্সের জন্য ভালো, বলতে গেলে সব কিছুর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যে ফ্যাট লস করতেছে আর যে মাসেল গেইন করতেছে, মানে আমারটা দিয়ে আমি বোঝাই, আমি যদি দিনে 6টা ডিমের কুসুম খেতে পারি, যে ফ্যাট লস করছে সে কি 6টা খেতে পারবে না, কারণ তার ফ্যাটের একটা লিমিটেশন থাকে, অবশ্যই, তাই না? যেমন আমি 60-70 গ্রাম ফ্যাট খেতে পারছি, সে কিন্তু 60-70 গ্রাম খেতে পারবে না, 30 গ্রাম বা 40 গ্রাম। তো সে যদি 6টা ডিম দিয়েই তার সম্পূর্ণ ফ্যাটটা পূরণ করে ফেলে, ফ্যাটে তো আরো অপশন আছে, বাদাম আছে, সিডস আছে, ইয়োগার্ট আছে। আমার মতে যেটা মনে হয় যে সবকিছু মিলিয়ে গুড ফ্যাটটা রাখা উচিত, তাহলে আমরা সব ধরনের নিউট্রিয়েন্ট পাচ্ছি, যেটা আমাদের বডির জন্য প্রপোর্শনেট একটা ফ্যাট। এই কারণে যারা ট্রেনার আছে আমাদের, তারা বলে যে 2টা ডিমের কুসুম খেতে বা 1টা ডিমের কুসুম খেতে, এই কারণে। বাট আপনার যদি কোলেস্ট্রল জাতীয় কোনো ইস্যু থেকে থাকে, রোগ থেকে থাকে, তাহলে আমি বলবো যে এটা ডক্টরের সাথে পরামর্শ করে খাওয়ার চেষ্টা করবেন, কোনো ট্রেনারের সাজেশন বা ইনফ্লুয়েন্সারের সাজেশনে এটা খাবেন না। সো দর্শকরা, মাসুদ ভাই যে কথাটা বললো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে গিয়ে আসলে আপনার গুড ফ্যাট মানে যেটাকে আমরা বলি হেলদি ফ্যাটস, এই হেলদি ফ্যাটস আমাদের বডিতে কিন্তু দরকার, কিন্তু সেটা আমাদের কি করতে হবে, প্রপোর্শনেট খেতে হবে, লিমিট করে খেতে হবে। যে কোনো কিছু লিমিটের বাইরে খেলে সেটার একটা সাইড এফেক্ট থাকে, সেটা ফ্যাট জমাবে, যেটা ক্যালোরি হাই ইনটেক, মানে সাধারণত ফ্যাটগুলো দেখছে ফ্যাটের ক্যালোরি কিন্তু বেশি থাকে। আপনি যদি প্রোটিনের সাথে কম্পেয়ার করেন, প্রোটিন আর কার্বসের থেকে ফ্যাটের সবচেয়ে বেশি ক্যালোরি, দ্বিগুণ থাকে। সো আসলে এই বিষয়টা আমাদের সবার অ্যাওয়্যার থাকতে হবে, আর সব কিছু লিমিটেড করে খেতে হবে। ঠিক আছে, সো আরেকটা মিথ রিলেটেড কোয়েশ্চেন এখন প্রণব ভাইয়ের কাছে। সো প্রণব ভাই, আপনি কি মনে করেন যে স্পট রিডাকশন, যে অনেকে মনে করে যে অ্যাপ ক্রাঞ্চেস মেরে অ্যাপ কমায় ফেলবে, মানে পেট মারলে পেট কমে, এরকম বিষয়টা আমাদের কাছে এসে বলে আর কি, মিথ যেটা, এটা আসলে মিথ একটা। যেমন আপনি বেলি মারলে বেলি কমবে বা পেটের ব্যায়াম করলে, আসলে স্পট রিডাকশন কখনোই ওইভাবে সম্ভব না। আপনার বডি নির্ধারণ করবে সে কোন জায়গা থেকে ফ্যাট রিডিউস করবে। হ্যাঁ, এখন আপনার কি হয়, আপনার অল ওভার বডির ব্যায়াম করতে হবে, এটার সাথে আপনার ওয়েট ট্রেনিং লাগবে, আপনার কার্ডিও ট্রেনিং লাগবে, আপনার এর মানে পেট মারবেন না বা বেলি মারবেন না, বেলি ট্রেনিংও লাগবে। এর ভেতরেও তো মাসেল আছে, সবারই তো মাসেল থাকে, এত বড় ভুঁড়ির ভেতরে মাসেল আছে, কিন্তু এটা গঠিত হয় না তার এই যে ফ্যাট খাওয়া অনিয়ন্ত্রিত জীবনের যাপনের জন্য। কিন্তু যখন একটা লোক ওই যে আয়নায় ভুঁড়ি দেখে, সে ভাবে ভুঁড়ি মারলে ভুঁড়ি কমে যাবে, কিন্তু মানে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনি জিমে আসবেন, প্রথম অবস্থায় বরঞ্চ বেলি মারলে বেলি বাড়বে, আমি এটা বলতে চাই। কারণ আপনি যখন এটাকে স্কুইজ করবেন বারবার, যেটা আজীবন ইনঅ্যাক্টিভ ছিল, আপনি 30 বছর জীবনের 25 বছর এলোমেলো খাবার খেয়ে ভুঁড়ি বানিয়েছেন, এখন প্রেশার দিলে আপনি ক্র্যাম্প করবে,
হ্যাঁ, ক্র্যাম করে, এবং আপনি বিছনা থেকে উঠতেই 4-5 দিন সময় লাগবে। আপনি জিমে এসে আগে বেসিক ট্রেনিং করেন, আপনার ডায়েট ঠিক করেন, আপনি মানে ক্যালোরি ডেফিসিয়েন্সি, এটা বলতে গেলে অনেকে বলবে এটা আবার কি, তো এটা হলো খাবার যেটা দরকার আপনার তার থেকে কিছুটা কম খান এবং ব্যায়ামের পরিমাণ কিছুটা বাড়ান। ধীরে ধীরে আপনি সপ্তাহে 5 দিন 6 দিন যাক, ধীরে ধীরে বেসিক বেলি ট্রেনিং করেন। তারপরে যখন আপনি 1-2 মাস যাবে, আপনি সপ্তাহে 2-3 দিন বেলি ট্রেনিং করেন অন্যান্য মাসেলের মতো। হ্যাঁ, আর ধরেন আপনার বেলি থেকে ফ্যাট কম যাচ্ছে, কিন্তু টুডে আর টুমোরো যাবে, বডি নির্ধারণ করবে ফ্যাটটা কোন জায়গা থেকে সে কাটাবে। ঠিক আছে, যেমন আপনার অল ওভার বডি থেকে কমতে থাকবে, একসময় বেলি থেকে কমবে। তারপর দেখবেন আমাদের এই যে সাইড ফ্যাট, এই যে টামি ফ্যাট, ব্যাক ফ্যাট, এগুলো খুব ধীরে যাচ্ছে। এগুলো স্টুবর্ন ফ্যাট আমাদের ধীরেই যাবে, কিন্তু একদিন যাবে। সেজন্য আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে, যে খাবার কম খেতে হবে এবং ব্যায়াম একটু বেশি করতে হবে, তাহলে একদমই। আশা করি দর্শকরা এই জিনিসটা ভালো বুঝেছেন যে আসলে ফ্যাট, এই স্পট রিডাকশন এটা কিন্তু কখনো পসিবল না। ফ্যাট ওভারঅল আমাদের বডি থেকে কমাতে হয়, আর ওভারঅল আমাদের বডির ফ্যাট তখনই কমবে যখন আপনি ক্যালোরি ডেফিসিটে থাকবেন। তার মানে আপনার নর্মাল যে খাওয়ার টিডিই বলি আমরা, টিডিই, এই মেটাবলিক রেটটা, এটা অনুযায়ী আপনার যে ডেইলি স্ট্যান্ডার্ডের খাওয়াটা, সেটার থেকে আপনাকে অবশ্যই খেতে কম হবে এবং অ্যাক্টিভিটি লেভেল বাড়াতে হবে, তাহলেই একমাত্র ফ্যাট কমানো পসিবল। আরেকটা দারুণ মিথ নিয়ে বলি, যে জিমে এসেই ধরেন ছেলেদের ব্যায়াম বলেন, আমাকে কয়েকটা ছেলেরা বলে ভাই আমার ব্যায়াম বলেন, আমাদের যেহেতু লেডিস সেকশন আছে, মেয়েরা বলে ভাই আমার এই ব্যায়াম না, আমার মেয়েদের ব্যায়াম দেখান। ব্যায়ামের আসলে ছেলে বা মেয়ে নেই, খাবারেরও খাবার বোঝে না আপনি মেল নাকি ফিমেল, খাবার বোঝে নিউট্রিশন ভ্যালু, এরকম ব্যায়াম বোঝে যে আপনি কিছু একটা দিয়ে তাকে টার্গেট করছেন, ভেতরে ইন্টারনাল হেলথকে আপনি চ্যালেঞ্জ করছেন। তো এই জন্য আমার কাছে মনে হয় ছেলে আর মেয়েদের ব্যায়াম প্রায় এক, তবে একটা মেয়ে যেহেতু সে কখনো ওইভাবে ব্যায়াম করে না আমাদের দেশে, মেয়ে তার ধীরে সুস্থে লাইট ওয়েটে ব্যায়ামটা শুরু করতে হবে। তবে টুডে আর টুমোরো সে ছেলেরা যে ধরনের ব্যায়াম করে সে তেমন ব্যায়ামই করতে পারবে এবং সেই পরিমাণে শক্তিশালী এবং কনফিডেন্ট হতে পারবে। খুব সুন্দর কথা কিন্তু। আর তাহলে মাসুদ ভাই, আপনার কাছে আমার নেক্সট মিথের যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে চিনি, অনেকে আছে চিনির বদলে মনে করে মধু খেলে ভালো, ব্যাপারটা আপনার কাছে কতটা জাস্টিফাইড মনে হয়? আচ্ছা, চিনি আর মধু দুইটাই সুগারের ফর্ম, রাইট? তো একটা মানুষ যদি হেলদি লাইফস্টাইল লিড করতে চায়, সেই ক্ষেত্রে সে চিনি মধু দুইটাই খেতে পারে, তবে একটা লিমিটেশন আছে। সুস্থ থাকতে আপনি যে কোনো খাবার খেতে পারবেন, তাই না? কিন্তু একটা লিমিটেশনের মধ্যে অবশ্যই। বাট আপনি ফ্যাট লস করতে যাচ্ছেন বা ওয়েট লস করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হয়, প্রত্যেকটা খাবার মেপে মেপে আপনাকে খেতে হবে। তো মেপে যখন খেতে যাবেন, তখন এমন কিছু হাই ক্যালোরিযুক্ত যে খাবারগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করাই বেটার। যেমন চিনি, মধু, গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় বলতে গেলে সেম, তাই না? তো আপনি যদি ওয়েট লস ফ্যাট লস করতে চান, তাহলে চিনি মধু দুইটাই অ্যাভয়েড করেন। আর আপনি যদি ফিট থাকতে চান, হেলদি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে দুইটাই অ্যাড রাখেন, বাট খুব সামান্য পরিমাণে। জাস্ট এখানে যে ফ্যাক্টরটা থাকে যে একটা হচ্ছে প্রসেসড আর মধুটা হচ্ছে কি আমরা ন্যাচারালি পাই, সো ওটার হেলথ বেনিফিটসটা একটু বেশি থাকে, তাই না? সো দ্যাটস দ্য ফ্যাক্টর। ওকে, এবার আমরা বেসিক কিছু যে সেকশনে আসবো, যে বেসিক কিছু হেলথ রিলেটেড স্টাফ। সো এইবার আরেকটা মিথ নিয়ে আসলে প্রণব ভাইয়ের সাথে কথা বলবো। সো এটা আপনি কি মনে করেন যে আপনি কোন মিথটা বেশি ফেস করছেন যেটা আপনি ডিসকাস করতে চান? আচ্ছা, যেমন আরেকটা মিথ যেটা জিমে আমাদের সব জিমে কম বেশি প্রচলিত, লাইট ফ্যান না, মানে লাইট না, ফ্যান এসি সব বন্ধ করে দেয়। আচ্ছা, প্রচণ্ড ঘামালে যেহেতু সোয়েটিং হচ্ছে, তার ফ্যাট বের হয়ে যাচ্ছে সোয়েটের সাথে, যেটা একটা দারুণ মিথ। এটা আসলে কখনো, এটা আসলে আপনার সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইটস বের হয়ে যাচ্ছে। দেখবেন একটা মানুষ যখন প্রচণ্ড ঘামাচ্ছে, দেখবেন মানে গ্রীষ্মকালে এটা হয়, প্রচণ্ড গরমে যখন ঘামাচ্ছে হেজিনেস লাগে, কারণ তার শরীর থেকে এত বেশি সোয়েটিং হয়েছে যে তার ইলেকট্রোলাইটস বের হয়ে গেছে, তার ডিহাইড্রেট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় জিমে কখনোই, মানে যেহেতু আমাদের জিমে একটা ব্যাপার আছে, আমরা একটু এসি অফ করে দিই, ফ্যান অফ করে দিই, অনেক সময় সোয়েটার পরে অনেককে আমি দেখি ফ্যাট কমানোর জন্য ব্যায়াম করে। আমার কথা করুক, কিন্তু সেটা লিমিটেশন রাখেন। অবশ্যই একটা মানুষের যদি হার্ট রিলেটেড প্রবলেম থাকে, সে যদি প্রচণ্ড ঘামায়, তার হার্টকে চ্যালেঞ্জ হয়ে যায় বেশি, সে মানে সেন্সলেস হয়ে যাবে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক ধরনের সমস্যা। তো আপনারা ফ্যান বা এসি অফ না করে জেনারেল একটা টেম্পারেচার দিয়ে রাখেন, যাতে একটা মানুষ অসুস্থ না হয়।
ঠিক আছে, প্রচণ্ড ঘামানো যাবে না, আবার ঘাম কম হওয়া যাবে না, বেসিক যেটা দরকার সেটা হওয়া উচিত, মার্জিত লেভেল। আসলে এটা আমাদের সিম্পলি বলতে গেলে আমাদের বডি একটা ব্যালেন্স টেম্পারেচার থাকে, ওই ব্যালেন্স টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের কিন্তু দরকার পড়ে এসি, ফ্যান, যে কোনো রকমের ভেন্টিলেশন, রাইট? না হলে কিন্তু সাফোকেশন অনেক প্রবলেম হয়, সো অক্সিজেন লেভেল কমে যায়, অনেক কিছু থাকে। সো এগুলো আসলে আমাদের জিমের ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে আসলে কিন্তু খুব মাথায় রাখতে হবে আর জানতে হবে এই জিনিসগুলো ভালো করে। সো মাসুদ ভাইয়ের কাছে আমার নেক্সট মিথের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, মেয়েরা মনে করে যে বেশি ওয়েট মেরে বডি বিল্ড করলে তাদের বডিটা ছেলেদের মতো দেখতে হয়ে যাবে, এটা কতটা সত্য? এটা খুবই কমন কোশ্চেন। প্রথমে আসি যে একটা ছেলের বডিতে কোন হরমোন থাকে? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোনের কাজটা কি? মাসেল গ্রোথে অনেক বেশি হেল্প করে। আর মেয়েদের বডি থাকে এস্ট্রোজেন হরমোন। সব শুরুতে এই হরমোনটা যাদের বডিতে থাকে তাদের বডি কিন্তু সফট থাকে, তাই না? অনেক পুরুষের বডিতেও কিন্তু এস্ট্রোজেন হরমোনের পরিমাণ অনেক বেশি থাকে। দেখবেন যারা অনেক একটু হেলদি তাদের বডিতে এস্ট্রোজেনের পরিমাণ অনেক বেড়ে যায়, যার কারণে। আর টেস্টোস্টেরন যাদের বডিতে থাকে তারা একটু দেখা যায় একটু শক্ত খাট্ট একটু মানুষ থাকে, তাই না? তো মেয়েদের বডিতে এস্ট্রোজেন হরমোন মেয়েরা ক্যারি করতেছে, তো তাদের মাসেল বিল্ড হওয়ার চান্স একেবারেই নেই। কতটুকু মাসেল বিল্ড আপ হতে পারে? তাদের হাড়কে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু মাসেল প্রয়োজন ঠিক ততটুকু মাসেলই মেয়েদের বিল্ড আপ হবে। তো আমি বলবো মেয়েদেরকে ওয়েট ট্রেনিং করার জন্য, কারণ ওয়েট ট্রেনিং করলে মাসেল বিল্ড আপ হচ্ছে, যার বডিতে যত বেশি মাসেল থাকবে তার বডিতে ফ্যাট স্টোর হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। আর মাসেল থাকলে কিন্তু আমার মেটাবলিজম অনেক হাই থাকে, তাই না? তো মেয়েদের কি হবে? মেয়েরা স্ট্রং হবে, বডি টোনড হবে, হাড়ের ডেফিনেশন ভালো থাকবে। তো সব কিছু মিলিয়ে মেয়েদের মাসেল বিল্ড আপ করা খুবই জরুরি। কারণ আমরা যখন দৈনন্দিন জীবনে একটা কাজ করি, ছেলে করি মেয়েরাও করি, নিচ থেকে কোনো কিছু তোলা বা ভারী কিছু লিফট করা, এটা তো আমাদের সবাইকে করতে হয়, তাই না? তো তখন আমার বডিতে যদি মাসেল না থাকে, আমরা যে লিফটটা করতেছি এর শক্তিটা আমরা কোথায় থেকে পাচ্ছি? ঠিক আমাদের হাড়ে গিয়ে প্রেশার ক্রিয়েট করে। আরও মনে হয় ডিউক ভাই, আমার কাছে আরও একটা মনে হয় মেয়েদের জন্য ব্যায়ামটা আরও কেন প্রয়োজন। আমাদের মেয়েরা তো আমাদের মায়ের জাতি, তারা আমাদের পৃথিবীতে নিয়ে আসে, তাদের এই যে টার্মগুলো যায় এর আগে সে যদি বেসিক ব্যায়াম করতে পারে খুবই, তাহলে তার এই প্রেগনেন্সি ইস্যুটা অনেক ইজি হয়ে যায়, একটা বাচ্চার জন্ম দেওয়ার প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। এবং আপনি দেখবেন আমার বাইরের অনেক ক্লায়েন্ট আছে দেশের বাইরে, তাদের এখান থেকে গভর্নমেন্ট থেকেই 6 মাস মানে প্রথম দিন থেকেই মানে একদম 6 মাস 8 মাস আগে থেকেই তাদের বাসার সামনে গাড়ি নিয়ে যায় এবং বেসিক ব্যায়ামটা তারা করে একদম ঠিক, মানে বাচ্চার জন্ম দেওয়ার ঠিক 1-2 মাস আগ পর্যন্ত ব্যায়াম করায় যার যার মেডিকেল কন্ডিশন অনুযায়ী, এবং ব্যায়াম করায়। সেখানে তারা প্যালভিকে সব ধরনের ব্যায়াম করে, খুব লাইট ওয়েট ট্রেনিং করে, এবং সে মাটা প্রেগনেন্ট আর কি, সেই অবস্থায় ব্যায়াম করে। তা কত জরুরি। আর এটা আপনার এই প্রসিডিওর ধরেন অনেক সময় বেবি হওয়ার জন্য আপনার ব্যায়াম সাজেস্ট করে। আমি বাইরের কান্ট্রির উদাহরণ দিলাম যেহেতু আমার ক্লায়েন্ট আছে, তো আমার কাছে মনে হয়। আর মেয়েদের যেটা হয় 30-40-এর পরে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে মেয়েদের বোনস রিলেটেড তার জয়েন্ট সাপোর্টটা কমে যায়। আপনার জয়েন্ট সাপোর্ট স্ট্রং করার জন্য আপনার ব্যায়ামটা দরকার। এবং 30-40-এর পরে শুধু মেয়ে না, ছেলেদের দেখবেন বোনস দুর্বল হয়ে গেছে, আমরা সিঁড়ে দিয়ে উঠতে কষ্ট হচ্ছে, ভারী কিছু জিনিস নিচ থেকে তুলতে কষ্ট হচ্ছে। আপনি যখন বয়স হবেন আপনি আপনার নাতিকে নিয়ে মানে লেগ স্কোয়াট মারতে পারবেন। আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো থাকা উচিত। লেগ স্কোয়াট মারবেন, পাহাড়ে চড়বেন, এরকম একটা স্ট্রেংথ থাকার জন্য আপনার ছেলে মেয়ে বোধ দুইজনেরই, মা বাবা সবার ব্যায়াম জরুরি, প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে। এবং এটা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন, তবে এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, প্রযোজ্য আমার কাছে মনে হয়। ডেফিনেটলি। আর এই ধরনের মিথ রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু সলভ করার জন্য ফিটসমনিয়া থেকে কিন্তু খুব ভালো একটা ফিচার আছে, যেটাকে আমরা বলি উইজিবক চ্যাটবট। সো এই চ্যাটবটটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইন্টিগ্রেট করা শুধুমাত্র হেলথ সেক্টর রিলেটেড কোয়েশ্চেন করার জন্য। সো মেয়েরা যেমন চিন্তা করছে আমার কি মাসল বেড়ে যাবে, অনেকে চিন্তা করছে ফ্যাট খেলে কি ফ্যাট হয়ে যাব, অনেকে চিন্তা করছে যে আমি যদি বেলির ওয়ার্কআউট করি তাহলে কি আমার ফ্যাট কমবে। এই সব ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ওর সাথে আপনারা করতে পারেন, এবং সেই কোয়েশ্চেনের কিন্তু সমাধানও খুব সুন্দরভাবেও দিয়ে দিবে ডিফারেন্ট স্টেপে। হ্যাঁ, সো ইউজিবক চ্যাটবটের হেল্পটা আপনারা নিতে পারেন ফিটসমনিয়ার থ্রুতে। সো এবার চলে আসি আমাদের নেক্সট সেগমেন্টস হচ্ছে জেনারেল কোয়েশ্চেন অ্যান্সার। প্রথম কোয়েশ্চেনটা আমি প্রণব ভাইয়ের কাছে করব। প্রণব ভাই, আপনি কোরের এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট মনে করেন? আপনার কোরের এক্সারসাইজ কি দেখেন, আমি যদি সোজা ভাষায় বলি, আমাদের একদম মিডল এরিয়াতে আমাদের কোর বিলং করে। আপনার আপার পার্ট এবং লোয়ার পার্ট নিয়ন্ত্রণের জন্য আপনার কোর স্ট্রং করা লাগবে। ডেফিনেটলি। আপনার কোর যদি স্ট্রং না হয়,
আপনার হিপ ভালো হবে না, আপনার কোর স্ট্রং না হলে আপনি লেগসের ব্যায়াম করতে পারবেন না, আপনার কোর ভালো না হলে আপনার আপারের শোল্ডার চেস্ট কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না। প্রত্যেকটা ব্যায়ামে আপনার কোর এঙ্গেজ করতে হয়, আপনার হলো করতে হয়। হ্যাঁ, তো এটা শুধু আপনি মাসেল বিল্ড না, যারা অ্যাথলেটিক ট্রেনিং করে দেখবেন তারা প্রথমেই কোরের ব্যায়াম দিয়ে শুরু করে। 3 মিনিট প্ল্যাঙ্ক দাও, হলো পজিশনে থাকো 1 মিনিট, তার মানে কি দেখেন কোর দিয়ে শুরু করে, তার মানে কোরের ব্যায়াম আপনার অল ওভার বডি অ্যাস্থেটিক করার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর কোরের কারণে এই অনেকে দেখবেন খুব কমন যে বয়স হতে থাকলে পরে কিন্তু বলে আমার কোমর ব্যথা, কোমর ব্যথাটা খুব কমন। হ্যাঁ, এটাও কিন্তু ইন্টার রিলেটেড কোরের সাথে। আপনারা যদি কোরটাকে স্ট্রং করেন তাহলে কিন্তু আপনার কোনোভাবে এই জিনিসটা আসার পসিবিলিটিস থাকে না। কোমর ব্যথাটা আসেই হচ্ছে যখন আপনার কোরটা উইক। সো মাসুদ ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা আমাদের ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমরা যারা ইনফ্লুয়েন্সার রয়েছি, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা ইউএস বলেন, ইউরোপ কান্ট্রিতে যেসব ইনফ্লুয়েন্সার্সরা রয়েছে, সো বেসিক্যালি আমাদের সবার মোটিভটা কি থাকে? প্রপার ইনফরমেশন ডেলিভার করা, রাইট? সো আপনি কি মনে করেন এটা কতটুক হচ্ছে? আমাদের দেশে এখন অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার, তো কেউ মিসগাইড করতেছে, কেউ সঠিক ইনফরমেশন দিচ্ছে, এটা দুটো সমন্বয়ে চলছে। তো এখন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে কিছু মানুষ খুবই ভালো পরামর্শ দিচ্ছে, কিছু মানুষ তার পরামর্শের মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে থাকে। তো আসলে পজিটিভ নেগেটিভ মিলিয়ে তো আমাদের চলতে হবে, তাই না? অবশ্যই। দেখা যায় বাইরের দেশ আমাদের দেশ, ফিটনেস ইন্ডাস্ট্রি, ফিটনেসের কথা যদি বলি, বাইরের দেশ আমাদের দেশ এখন আসলে বাইরের দেশের মতো আমরা ওইভাবে হয়ে উঠতে পারি নাই। তবে আস্তে আস্তে যেভাবে এই ফিটনেস ইন্ডাস্ট্রি আগাচ্ছে, আশা করি খুব দ্রুতই আমরা বাইরের দেশের সাথে একটা সামঞ্জস্য বজায় রাখতে পারব। এই বিষয়ে মানে একটা কথা আমার আছে, এটা হলো আসলে ফিটনেস ইনফ্লুয়েন্সার বাদ দিয়েও আমি যদি অ্যাজ এ হিউম্যান বিং চিন্তা করি নিজেকে, তাহলে আপনি কিছু দায়িত্ববোধের জায়গা থাকে। অবশ্যই। আপনি ধরেন একদিকে বলছেন যে আপনি ফিট থাকবেন, ঘুমাবেন, ডিম খাবেন, চিকেন ব্রেস্ট খাবেন, আবার আপনি ধরেন একটা ড্রিঙ্কসের বিজ্ঞাপন করছেন যে আপনি এটা খেলে এনার্জি পাবেন, যেটা সুগার বেসড একটা প্রোডাক্ট। এখানে আপনি ইথিক্যাল ইস্যুটা আসে। এটা এখন আপনি বলতে পারেন ওয়ার্ল্ডের আপনি বিভিন্ন নায়করাও করছে, ফর্সা হওয়ার ক্রিম সেল করছে, বিজ্ঞাপন করছে, তারা নায়িকারা করছে। এখন আসলে আপনি ইথিক্যালি কতটুকু স্ট্রং সেটার উপর অনেক ডিপেন্ড করছে। তো আমার কাছে মনে হয় আপনি যখন ফিটনেস নিয়ে আসলে রিয়েলি আপনি ইনফ্লুয়েন্স করতে যাবেন, আপনি ইথিক্যাল ব্যাপারও দেখতে হবে। যেমন আমার কাছে কিছুদিন আগে একটা প্রপোজ এসেছিল, একটা বেলির একটা মেশিন, এটা করলে নাকি 7 দিনে বেলি কমে যাবে, এরকম একটা বিজ্ঞাপন বানানোর জন্য আমি ভালো অ্যামাউন্টে তার প্রপোজ, সাধারণত আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দেয়, তখনই আমরা প্রোডাক্ট প্রমোট করি। জেনারেলি এটা ডিপেন্ড করে প্রোডাক্টটা কতটুকু ভালো জেনে বুঝে আগে আমরা টেস্ট করি, এরকম হয়, জেনারেলি এরকম হওয়া উচিত। তারপর আমি ওই যে আমাকে এটা বললো, আমি বললাম এইটা মারলে সবার যে বেলি কমে বলছেন, আপনি কি আপনার মা বা বোনকে এটা করিয়েছেন বা বাবা পারে? আপনি ওনারা যদি পারে, কারণ আমি জিনিসটা দেখলাম, এটা কখনোই একটা মা বাবা বা বোনকে সাজেস্ট করতে পারি না যে এই মেশিন দিয়ে আপনি বেলি করলে আপনার বেলি কমে যাবে 7 দিনে। তো তাদের প্রপোজালটা এমন ছিল, এবং তখন সে বললো না ভাই, আমার মা তো মারতে গেলে অসুস্থ হয়ে যাবে। আমি বললাম আপনার মা যেমন অসুস্থ হয়ে যাবে, আমার মা হবে, এবং যারা দেখছে, হ্যাঁ, আমি যখন ইনফ্লুয়েন্স করবো যারা কিনবে তারাও তো অসুস্থ হতে পারে। তো আমার কাছে এই ব্যাপারটা বলার একটাই কারণ যে ইথিক্যাল জায়গা থেকে, আপনার কিছু দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাজ এ হিউম্যান বিং, নট ইনফ্লুয়েন্সার, আপনি ভালো মানুষ হলে আপনার ভালো জিনিস জেনে বুঝে প্রমোট করা উচিত। অবশ্যই এই প্রমোশন জিনিসটা কিন্তু এথিক্সের একটা পার্টও থাকে। অনেকে আছে টাকার জন্য প্রমোট করে, আবার অনেকে আছে প্রমোট করে না, অনেক কিছু রিজেক্ট করে দেয়। আমার কাছে এরকম অনেক রিকোয়েস্ট আছে যেগুলো আমি স্পেশালি ফুড রিলেটেড কিছু জিনিস থাকে যেগুলো আমি প্রমোট করতে পছন্দ করি না। সো এটার রিজনটা হচ্ছে যে আসলে প্রমোশন জিনিসটা এথিক্যাল হওয়াটা আমি প্রিফার করি অনেক, বিকজ এটাতে হেলথ রিলেটেড স্পেশালি যদি হয়, এটার সাথে কিন্তু মানুষের লাইফ জড়িত, রাইট? সো অনেক কিছু আছে, অনেক ধরনের আছে যে মেডিসিন, যেমন হচ্ছে গিয়ে হাইটের, হাইট গ্রো করার অনেক দেখবেন বিজ্ঞাপন চলে যে এটা খেলে পরে হাইট বেড়ে যাবে, এই পিলটা খেলে হাইট বেড়ে যাবে। সো এগুলো কিন্তু হ্যাঁ, ফ্যাট বার্নার জুস, আবার এগুলো দেখবেন অনেক ইনফ্লুয়েন্সাররা প্রমোটও করছে। সো এটা আসলে আমার এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে আমি মনে করি যে এটা উচিত না। আর যদি সেটা আপনি করতেই চান প্রমোট, তাহলে স্ক্রিপ্টটা এমনভাবে ক্রিয়েট করেন যাতে যে পার্সনদের জন্য আপনি সেটা ক্রিয়েট করছেন, আপনার টার্গেট অডিয়েন্সরা যাতে বুঝে যে এটার অ্যাকচুয়াল কাজটা কি। আপনি ওটাতে মিথ্যা কিছু অ্যাড করে ওটাকে বলছেন যে এটা ভালো, এটা করলে এটা হয়ে যাবে,
আসলে এই জিনিসটা করাটা ঠিক না। হ্যাঁ, প্রমোশন দরকার পড়ে অনেকের, হয়তো টাকার জন্য অনেকে প্রমোট করে, বাট সেই টাকার জন্য প্রমোট করাটা অন্যের ক্ষতি করবে, সেটা আসলে প্রপার প্রমোশন আমি মনে করি না। হ্যাঁ, আর সেটাতে আসলে ওই পার্টিকুলার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাও কিন্তু একটা সময় খুবই বাজে রেপুটেশনের মধ্যে চলে যায়। কোনো যারাই করছে আপনি দেখেন না, একটু যদি ঠান্ডা মাথায় দেখেন, আমাদের যেসব আপুরা রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করছে, তারা আবার বাইরে গিয়ে অনেক কিছু ইনজেক্টও করে আসছে ফর্সা হওয়ার জন্য। আবার তারা বলতেছে এই একটা মেশিনের ভিতর ঢুকে গেলে তুমি চিকন হয়ে যাবে, আবার সে জিমের ভিডিও দিচ্ছে। তাহলে আমার কথা ওই মেশিন। আবার আরেক আপুকে দেখলাম, সে এই একটা প্রোডাক্ট, এই জুস খেলে স্লিম হয়ে যাবে, তার যে লাইফ পার্টনার সেই বিশাল মানে দেহের অধিকারী, তাকে চিকন করতে পারলো না, মানুষকে জুস খাইয়ে চিকন করতে আসছে। দেখেন এটা আসলে খুব মানে হিউমারিক জায়গা থেকে আপনি চিন্তা করলে আপনার এটা মানে আমার জায়গা থেকে এটা তো আমার আসলে মানে মনে হয় যে মানুষটা ঘরের মানুষকে চেঞ্জ করতে পারছে না, তারা কিভাবে সবাইকে চেঞ্জ করবে জুস খাওয়িয়ে। আসলে এই জিনিসগুলো আসলে আমাদের সবার কিন্তু একটু অ্যাওয়্যার থাকাটা খুবই দরকার। আর আশা করি আমাদের দর্শকরাও জানেন, আমাদের অডিয়েন্সরা জানেন যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং এখন আসলে যুগ পাল্টাচ্ছে। ডিউক ভাই, আপনি মানে এই যে আপনি বললেন এই কথার রেশ ধরে আমি বলি যে আমাদের মানুষরা জানে, দেখবেন এই রং ফর্সাকারী ক্রিমের যে জুসের বা বিজ্ঞাপনগুলো হচ্ছে, এগুলোর নিচে আপনি মিনিমাম 200 কমেন্ট পাবেন, প্রাইস কত। তার মানে কি মানুষের একটা অলৌকিকতা আছে, মানুষ ধারণা করে কিছু একটা খেলে আমার যদি পরিশ্রম ছাড়া কমে যায়। মানুষ আসলে অলৌকিকতায় বিশ্বাসী, বাস্তবতা খুব কঠিন, এই ব্যাপারটা মানুষের বুঝতে হবে। অলৌকিক একটা জিনিসই আপনার লাইফে কাজে দেবে, সেটা হচ্ছে হেলথ। আপনি হেলথকে ঠিক রাখেন, আপনি প্রপার নিউট্রিশন ফলো করেন, আপনি রেগুলার অ্যাক্টিভিটিসে থাকেন, এক্স্যাক্টলি, আপনি আপনার বেস্ট ভার্সন হবেন। এখানে আমরা যে জিনিসটা সবসময় করি সেটা হচ্ছে যে আমরা সবসময় আরেকজনের সাথে কম্পেয়ার করি। আরে আমি ঋত্বিক রোশনের মতো দেখতে কেমনে হব, ঋত্বিক রোশনের বডি কিভাবে পাবো, আরে আমি হেনরি ক্যাভিলের বডি কিভাবে পাবো, হেনরি ক্যাভিলের মতো দেখতে কিভাবে পাবো, আরে শাহরুখ খানের মতো কিভাবে। দেখেন, এক একটা মানুষের, শাহরুখ খান হেনরি ক্যাভিল না, হেনরি ক্যাভিল শাহরুখ খান না, আবার ঋত্বিক রোশন শাহরুখ খান না, শাহরুখ খান ঋত্বিক রোশন না। সো এক একটা মানুষ যারা এই অ্যাক্টিং লাইফে বা সাধারণত এই অ্যাক্টরসদের দেখে কিন্তু ইনফ্লুয়েন্স হয় ইয়াং জেনারেশনে, ওরকম হতে চায়। কিন্তু আসলে আমাদের ওটা মাথায় রাখতে হবে যে আমরা একটা পার্সনের মতো কখনো হতে পারবো না, চাইলেও হতে পারবো না। আজকে আপনার যে মাসেলের স্ট্রাকচার সেটা আমার কখনো হবে না, আমার যে মাসেলের স্ট্রাকচার সেটা আরেকজনের হবে না, কিন্তু আমরা কিন্তু আমাদের বেস্ট ভার্সনে পৌঁছাতে পারবো। আপনাকে সবসময় টার্গেট রাখতে হবে যে আপনি আপনার বেস্ট ভার্সনে কিভাবে পৌঁছাবেন, আর সেটার জন্য হেলথ, ফিটনেস, পজিটিভ মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। সো এই পজিটিভ মাইন্ডসেটের রেশ ধরে আমি মাসুদ রানা ভাইকে আরেকটা কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে আপনি ফিটনেস ইন্ডাস্ট্রিতে পজিটিভিটির ইম্প্যাক্টটা কতটা মনে করেন? শুধু ফিটনেস ইন্ডাস্ট্রি না, সব ক্ষেত্রেই পজিটিভিটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ। আপনার ব্রেনকে যদি আপনি পজিটিভ কিছু শেখান, ব্রেন ওইটাই শিখবে। নেগেটিভ কিছু শেখালে নেগেটিভিটি শিখবে। তো আমাদের ব্রেনকে আসলে ওইভাবে ট্রেন করা উচিত, সব কিছুতে পজিটিভ থাকা উচিত, একটা পজিটিভ ভাইব মানুষের মধ্যে ছড়ানো উচিত। নেগেটিভ কোনো কিছু থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ তো দুইটাই থাকবে না, তো আমরা পজিটিভগুলোকে গ্রহণ করব, নেগেটিভগুলোকে দূরে রাখবো। অবশ্যই। তাহলে দেখা যায় আমাদের লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। লাইফটাকে খুব সহজ করার চেষ্টা করা উচিত, এত কঠিন করার কিছু নাই। তো সহজ লাইফ, ফিটনেস ঠিক রাখুন, হেলদি খাবার খান, জিমে যান, এই তো আর কি। পারফেক্ট, একদম পারফেক্ট কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। সো প্রণব ভাই, আপনি কি মনে করেন যে এই পজিটিভিটিটা, হ্যাঁ, যেটা আমাদের সবার থাকা দরকার, সেটা একজনকে আপলিফট করতে কতটা উপকার করে? আমাদের বাঙালিদের কিন্তু একটা খুব বড় টেন্ডেন্সি আমরা সবাই ফেস করি বা দেখি, জানি যে একজন ভালো করতে থাকলে তার পিছনে লাগো, রাইট, তাকে কিভাবে নামানো যায় সেটা চিন্তা করো, বাট এটা চিন্তা করেন না যে তার কাছ থেকে কিছু শিখে তার সাথে একসাথে ইউনাইটেড হয়ে আমরা কিভাবে সবাই ডেভেলপ করতে পারি। যখন একটা বড় সার্কেল প্রপার ওয়েতে জেনারেট করে, তখন কিন্তু সেটা সোসাইটিতে হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আদার দেন একজন সিঙ্গেলের থেকে, তাই না? সো প্রণব ভাইয়ের কোনো যদি মন্তব্য থাকে এটা? হ্যাঁ, ডেফিনেটলি। ধরেন একটা ছেলে যখন জিমে আসে, বা একটা ধরেন একটু মোটা ছেলে বললাম, বা একটু হেভি ছেলে যখন জিমে আসে, বা একটা চিকন মানুষ যখন জিমে আসে, খুব পজিটিভ মেন্টালিটি নিজেকে চেঞ্জ করবে এই চিন্তা নিয়ে আসে। এবং দেখবেন আমাদের জিমে যে বোলিংটা হয়, হ্যাঁ, যে এই যে আসছে, হ্যাঁ, এই ধরনের কথা বলে আসলে কোন এরিয়ার বা কোন দোকানের চাল খায়, এ ধরনের কথা ওঠে, বা তোমাকে তো একটা ফু দিলে উড়ে যাবা। তো এটার সাথে সাথে কিন্তু ওর যে পজিটিভ মেন্টালিটি ছিল ভেঙে যায়, একদমই ডিস্ট্রয় হয়ে যায়, ও জিমে আসতে চায় না।
তো আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের আসলে এই পজিটিভনেসটা তার ধরে রাখতে হেল্প করতে হবে। ধরেন বুলিং কখনো আসলে করা উচিত না। জিমে আসলেও ধরেন আমরা যখন একটা ছেলের বডি শেমিং করি, হচ্ছে না, দীর্ঘদিন ব্যায়াম করছে, আসলে ন্যাচারাল প্রসেসটা আসলে একটু স্লো। ডেফিনেটলি 1 থেকে 2 বছর লাগে তার কন্ডিশন ঠিকঠাক হতে। Right. হ্যাঁ, ধীরে ধীরে যে চেঞ্জেসগুলো আসে সময়ের সাথে হয়, কিন্তু ততদিন যে মানুষের ইভেন ফ্যামিলি থেকে মা বাবা বলে, ধরেন একটা ছেলে যখন জিম করে যে সারাদিন ডিম খাচ্ছিস, এই খাচ্ছিস, কত টাকা নষ্ট করতেছিস, তোর তো কোনো ইমপ্রুভমেন্ট নাই। যখন একটা ছেলে তার মা বাবা থেকে, জিমের মানুষগুলো থেকে এ ধরনের কথা শুনবে, তার কই থাকবে? এই জন্য একটা বেসিক বিষয় আমি সবসময় মানুষকে বলি যে দিন শেষে তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ হলো তুমি নিজে। হ্যাঁ, তুমি যে পৃথিবীর চারপাশ ভেঙে যাক, সবাই নেগেটিভ কথা বলো, তুমি তোমার নিজেকে ভালোবাসো, নিজে পজিটিভ মেন্টালিটি রাখো, এবং তুমি যা করছো ব্যায়াম, তুমি তোমার প্রাত্যহিক কাজ করে ব্যায়ামে আসো, এই মেন্টালিটিটা রাখো। এবং মানুষ কখন কষ্ট পায় জানেন? যখন একজন মানুষকে আরেকজন মানুষ ভালোবাসছে না। কারণ কি জানেন? কারণ মানুষ নিজেকে অনেক ভালোবাসে, তার ভেতরগত জায়গা থেকে সে বলে আমাকে কেন ভালোবাসে না, যে আমাকে কেন এই কথা বলছে। এটা আসে ওই জায়গা থেকে যে আমি আমাকে অনেক ভালোবাসি। এই জন্য এই ব্যাপারটা মানুষের বোঝা উচিত, তার নিজেকে সে যদি ভালোবাসে, পৃথিবীর শত নেগেটিভিটি দূর করা সম্ভব। খুব সুন্দর, খুব সুন্দর কথা। আসলে প্রণব ভাইয়ের এই যে সাজেশনসগুলো দিয়েছেন সেটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এটা কতটা ইফেক্টিভ আপনি মনে করেন? ইন্টারমিডিয়েট ফাস্টিং সো গুড যদি এটা আমরা প্রপারভাবে ইউজ করতে পারি। আমাদের দেশের বলতে গেলে 95% মানুষ এটা প্রপারভাবে ইউজ করতে পারে না, যার কারণে তারা রেজাল্ট পায় না। আর 5% মানুষ এটা প্রপারভাবে ইউজ করতে পারে, যার কারণে রেজাল্ট পায়। এক এক ডায়েট এক এক রকম, এক এক রকম মানুষ ভাবে, মানে এক এক ডায়েট এক এক রকম মানুষের বডিতে কাজ করে। সব ডায়েট সবার বডিতে একভাবে কাজ করবে না, খুবই স্বাভাবিক। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং, আপনি 8 ঘন্টা ফাস্টিং করেন, 16 ঘন্টা ফাস্টিং করেন, ফাস্টিংয়ের পরে আমি কি খাচ্ছি এটার উপরে ডিপেন্ড করতেছে আপনার বডি কতটা ডেভেলপ করবে। কারণ ফাস্টিংয়ের পরে যদি আমি সিঙ্গারা, সমুচা, ভাজা পোড়া এগুলো খেয়ে থাকি, তাহলে বডির কী অবস্থা হবে আপনি বুঝতেই পারছেন। কিন্তু ফাস্টিংয়ের পরে, ফাস্টিংয়ে থাকা অবস্থায় 2টা মিল আমরা সাধারণত নিতে পারি, কেউ একটাও নেয়। আমাদের বডির মূল কাজটা হচ্ছে আপনি সারাদিনে কি পরিমাণ প্রোটিন নিচ্ছেন, কার্বোহাইড্রেট নিচ্ছেন, ফ্যাট নিচ্ছেন, তাই না? এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই 3টার সমন্বয়ে যদি আপনি আমার ডায়েটটাকে সাজাতে পারেন, তাহলে বডিটা আপনি ডেভেলপ করতে পারবেন। তো একটা মানুষের ডেইলি প্রোটিনের প্রয়োজন 150 গ্রাম, সাপোজ আমার বডি অনুযায়ী 150 গ্রাম। তখন আমি যদি 20 গ্রাম বা 30 গ্রাম বা 40 গ্রাম প্রোটিন দিই, তাহলে হবে? মাসেল গ্রো হবে না। 150 গ্রাম প্রোটিন দিতে হবে। তো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছে তাকে ওই 2 মিলে কিভাবে 150 গ্রাম প্রোটিন দেওয়া যায় সেইভাবে মিলটাকে সাজাতে হবে। কার্বোহাইড্রেট 100 গ্রাম প্রয়োজন, 2 মিলে আমাকে ওই পরিমাণ কার্বোহাইড্রেট দিতে হবে, সেম ফ্যাটটা ওইভাবে। যদি আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই 3টা আমরা সুন্দরভাবে সাজাতে পারি, এবং আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের পরে ফার্স্ট ব্রেক করার সময় এই খাবারটা যদি আমরা কনজিউম করি, তাহলে বডি ডেফিনেটলি আগের চেয়ে আরও বেটার হবে, মাসেল গ্রো করবে, ফ্যাট লস করবে, ওয়েট লস করবে। আর যদি আমরা এটা না করি, উল্টাপাল্টা খাবার খাই, তাহলে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়েও কোনো কাজ হবে না, বরং আমাদের হেলথ আরও ক্ষতি হতে পারে, ওবেসিটি বাড়তে পারে। আমি সারাদিন না খেয়ে আছি তার মানে এই না যে আমার বডি থেকে ফ্যাট কমে যাচ্ছে। আমরা যখন সারাদিন খাচ্ছি না, আমাদের মেটাবলিজম কিন্তু স্লো হওয়া শুরু করছে অলরেডি। তো দিন শেষে গিয়ে যদি আমরা একটা ব্যালেন্স মিল দেই, তাহলে এটা কাভার করা সম্ভব। তারপরে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, অনেকের মেটাবলিজম স্লো হয়ে যায়, অনেকে দিন শেষে গিয়ে ভালো একটা মিল দিলে মেটাবলিজম ঠিকঠাক থাকে। তো এটা বুঝে অবশ্যই করা উচিত। খুব সুন্দর তথ্যগুলো। সো প্রণব ভাই, আপনার কাছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আপনার ডায়েট নিয়ে মানুষের 2টা ভুল ধারণা থাকে। এক, ডায়েট মানে খুব এক্সপেন্সিভ হবে, আর সেকেন্ড হচ্ছে ডায়েট মানে বোরিং খাওয়া হবে। এটা আপনি কি মনে করেন? কিছুটা সত্য আমি মনে করি, ডায়েট কিছুটা তো একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ এই সেন্স থেকে আপনার ভালো খাবার চুজ করতে হবে। হ্যাঁ, এখন বিষয়টা হলো, আমি ডায়েটের ব্যাপারগুলো ওই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলেন, বা আমি সব কিছু খুব জেনারেলি চিন্তা করি। আমি যেভাবে চিন্তা করি সেটা বলি। আমি চিন্তা করি ঘুম থেকে উঠে একটা মানুষ 1টা বা 2টা ডিম খাক, প্রোটিন সোর্স পেলো, সে ভালো একটা ফ্যাটের সোর্স পেলো, কার্বস। এরপর আসি, এখন আপনি বলতে পারেন ডিম আছে প্রোটিনের মধ্যে, চিকেন আছে, ফিশ আছে,
অনেকে দেখবেন সকালে উঠে ভাত খায়, হ্যাঁ, মাংস দিয়ে ভাত টাত খেয়ে বাসা থেকে বের হয়। এক এক মানুষ এক একটা খাবার পছন্দ করে। আমি ধরলাম সে 2টা ডিম খেলো, তারপরে কার্বসের সোর্সে আসি, যেমন রুটি, আটার রুটি আছে, সে যদি একটু ভাত পছন্দ করে খাক না, মানুষটা অল্প একটু ভাত খাক, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাকে আমি একদম প্রথমে বললাম যে দরকারই নেই ভাত, চালের রুটিও আছে, প্রথমেই সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তারপরে ধরেন কার্বস গেল, একটু সবজি রাখুক রুটির সাথে, ঠিক আছে, এবং সে পছন্দ করে দুধ চা, অল্প একটু দুধ চা খেলে কিচ্ছু হবে না। তার প্রোটিন, আপনি যখন ভালো খাবারের মধ্যে একটু পচা খাবার দিবেন, এটা না অ্যাডজাস্ট হয়ে যায়। মানুষকে কখনো না প্রেশার দিয়ে কিছু করানো যায় না। এই গেল, এরপরে যখন সে অফিসে গেল বা স্কুলে গেল, যেখানেই যাক না, এরপরে সে যে কোনো একটা ফ্রুটস আইটেম খেতে পারে, একটু নাটস অ্যাড করলো, তার মধ্যে ধরেন সে তার একটা ধরেন একটু তার একটা চা খাওয়ার বদ অভ্যাস আছে, সে একটু ফ্রুটস বা কিছু একটা খেয়ে একটু চা খাক, 2 কাপ চা সারাদিন সে খেতে পারে, একটু কফি খেতে পারে, সে একটু চিনিও দিতে পারে। কিন্তু এই যে সে একটা সিঙ্গারার বদলে যে ফ্রুটস অ্যাড করছে না, এখান থেকে তার ডায়েটটা শুরু। এরপরে দুপুরবেলায় ধরেন সে চিকেন, আমি প্রথমেই বললাম তাকে আপনি 150 গ্রাম চিকেন ব্রেস্ট খাবেন, প্রথমে সে চিন্তা করবো আমার তো মানিব্যাগ শেষ, মানিব্যাগের অবস্থা। তখন আমি, এ মানুষটা কখনোই চিকেন অভ্যস্ত না, সে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া অভ্যস্ত, হ্যাঁ, কার্বোহাইড্রেটের সোর্স দুইটাই, একটু ডাল নিবে বেশি করে, এটা অনেক হাই ক্যালোরি, এগুলো তো অভ্যস্ত। এই মানুষটাকে তখন আমি বলবো আপনি 2 টুকরো চিকেন অ্যাড করেন, ভাতটা একটু কমান, সবজিটা একটু বাড়ান, ফাইবার রাখেন খাবারে, হ্যাঁ, এর মধ্যে আপনি তো বাইরে থাকেন, একটু একটা টক দই টাইপের কিছু আনেন না, একটু টক দই খান, ইয়োগার্ট খান, এইভাবে সে মিল প্ল্যানটা করলো দুপুরে। এরপরে বাসায় এসে তখন তাকে আমরা বলতে পারি একটু, এখন গরিবের প্রোটিনে আসে, যেমন ছোলা, আপনি একটু ছোলা, একটা ডিম বা 2টা ডিম সিদ্ধ করে হোয়াইট পার্ট দিয়ে একটু ছোলা খান, একটু মুড়ি, সে খুব মুড়ি পছন্দ করে, চানাচুর দিয়ে, আমি তাকে বলি আপনি মুড়িটা রাখেন, চানাচুরটা বাদ দিয়ে এখানে ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে মিক্সড করে হালকা সরিষার তেল দিয়ে মাখিয়ে খান। এখানে তার ডায়েটটা আমি কি চেঞ্জ করলাম দেখেন, তার যে ব্যাড প্র্যাকটিস, যে চানাচুর, অনেক চানাচুর দিয়ে, এটা বাদ দিয়ে 2টা ডিমের হোয়াইট পার্ট দিয়ে দিস, এখান থেকে তার ডায়েট শুরু। রাতের মিলটা একটু আগিয়ে নিয়ে আসতে হবে, একটু 6টা-7টার মধ্যে। তারপর কী হবে জানেন, ওই সময় সে একটা আবার চিকেন হোক, 1 টুকরা মাছ খাইতো, সে আজীবন অল্প 1 টুকরা খেয়ে আসছে, আমি বলতে পারি না তাকে 150 গ্রাম মাছ খাবেন, 200 গ্রাম খাবেন, এটা না খেলে মাসেল বিল্ড হবে না, আপনার বডি ওয়েটের ডাবল লাগবে না। প্রথমে তাকে 1 টুকরার জায়গায় আপনি 2 টুকরো মাছে অভ্যস্ত করেন, ভাত 300 গ্রামের জায়গায় আপনি 100 গ্রামে আনেন, সবজির পরিমাণ বাড়ান, রাতের মিল দুপুরের মিল কাছাকাছি রাখেন। একটা লোকরে আপনি দুপুরবেলা ধরেন চিকেন রান্না করাচ্ছেন, আবার রাতে মাছ রান্না করাবেন, সম্ভব না। দুপুরবেলা যেটা, এটা দিয়ে রাতের কাজ আপনি সেরে ফেলেন, এবং আপনি খাওয়ার পরে, আপনি আজীবন খাওয়ার পরে আমরা বিছনায় কি রিমোটটা বের করে টিভি খুলে আমরা বিছনায় শুয়ে পড়ি, এটা না করে আপনি 10 মিনিট হেঁটে শোন, এই যে ডায়েটটা শুরু হয়ে গেল। এরপরে আবার সকাল 8টা, এরপরে আপনি আর খাবার খায়েন না, আপনি একটু হাঁটাহাঁটি করে আপনি বেডে যান, এবং এখানে আমার ফাস্টিং শুরু, এই যে 8টা বাজে খাবার ক্লোজ, এর পরের দিন 8টা, এখানে একটা ফাস্টিং, লং ফাস্টিং আছে। আপনি ঘুম হবে প্রপার, আগে মিল নেন, আপনি একটু হাঁটাহাঁটি করেন, দেখবেন আপনার ঘুমও ভালো হচ্ছে। আপনি ইমিডিয়েট ঘুমের আগে যখন মিল খাবেন, আপনার বডি একে দিয়ে আপনার খাবার ডাইজেস্ট করতে হিট হয়, থার্মোজেনিক ইফেক্ট আছে, অনেক ধরনের ইফেক্ট বডি কাজ করে, আপনার ঘুমেও লেট হবে। এই জন্য ইভেন ব্যায়ামের ক্ষেত্রে আপনি ইমিডিয়েট ঘুমের আগে ব্যায়াম করবেন না কখনোই, অন্তত ঘুমের 1-2 ঘন্টা আগে করেন, বডির রেস্ট, অর্গানগুলো রেস্ট দরকার হয়। এইভাবে আসলে ডায়েটটা শুরু হয়। একটা মানুষকে প্রথম অবস্থায় আপনি প্রোটিন 200 গ্রাম, 150 গ্রাম, সবার আগে কি শুরু করা উচিত, তার বডি ওয়েট যদি 70 কেজি হয় ধরে নিলাম, তাকে, সে আজীবন খেয়ে আসছে 10 গ্রাম প্রোটিন, তাকে আপনি 30-40 গ্রাম প্রোটিন খাওয়ান, আস্তে আস্তে বাড়ান, 1-2 মাস 3 মাস পরে তখন তাকে আপনি বলেন ভাই আপনি এবার বডি ওয়েটের সমপরিমাণ প্রোটিন খান। 6 মাস পরে সে নিজে বুঝবে আমার শরীরটা তো মাসেল তো হচ্ছে রে ভাই, তাহলে ভাই আরও 20 গ্রাম প্রোটিন বাড়িয়ে দেন। এতে হবে কি, তার বডিও ধীরে ধীরে অ্যাডপ্ট করা শিখবে, সেও শিখবে। এইভাবে ডায়েটটা মেনটেন করতে হয়। খুব সুন্দর। সো প্রণব ভাইয়ের এই সাজেশনস থেকে আমি আরেকটা জিনিস আবারও ইনক্লুড করবো, সেটা হচ্ছে আমাদের ফুড স্ক্যানারটা। সো এই যে আপনারা ডায়েট রিলেটেড জিনিস থাকেন, আপনারা কিন্তু লিমিটেশনস মেনটেন করতে পারেন, রাইট? সো এই লিমিটেশনসগুলো বোঝার জন্য যে আমি 2টা পিস যদি চিকেন নেই 200 গ্রামের বদলে, তাহলে সেটা কতটুকু প্রোটিন পাচ্ছে সেটা আপনার মাথায় কিন্তু আইডিয়া পাবে। সো আপনি যখন ওই ফুড স্ক্যানার দিয়ে সেটা স্ক্যান করবেন, সেটা কিন্তু আপনাকে সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে আপনার সার্টেইন ওই পার্টিকুলার যে মিলটা খাবেন সেই মিলটা নিয়ে। আর তাছাড়া আমাদের কিন্তু যে কোনো, আপনি ডায়েট বলেন বা আপনি হচ্ছে গিয়ে যে কোনো ধরনের আপনার টোটাল ডেইলি ক্যালোরি ইনটেক, আপনি কী কী খাচ্ছেন সেগুলো ট্র্যাক করে, এগুলো সব ফিচার্সই কিন্তু ফিটসমনিয়াতে আছে।
ইভেন পুশ নোটিফিকেশন একটা অপশন আছে যে আপনি কোনো ওয়ার্কআউট হয়তো আপনার সময় চলে আসছে, সেটা আপনাকে ওয়ার্কআউট করার একটা পুশ নোটিফিকেশন দিবে। আচ্ছা, আচ্ছা। আপনার কোনো একটা আপনার একটা খাওয়া আপনি মিস করেছেন বা কিছু, সেটার পুশ Notification নোটিফিকেশন পাঠাবে, হ্যাঁ। সো এই নোটিফিকেশনগুলো ও অটোমেটিক দিয়ে দেয় আপনাকে অ্যাওয়্যার করার জন্য টাইম টু টাইম। হ্যাঁ, সো এই ফিচার্সটাও অ্যাভেলেবল আছে। সো এইবার আমরা লাস্টলি আমরা অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পডকাস্ট চলে আসছি। সো এখন আমরা জাস্ট লাস্ট একটা গেম দিয়ে শেষ করব। সো গেমটা হচ্ছে আপনাদের 30 সেকেন্ডসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে টপ অথবা যেসব ইনফ্লুয়েন্সার্স, দেন আপনাদের বডি বিল্ডার্স, স্পোর্টস সেকশনে যারা আছে, সো যারাই ইনক্লুডেড আপনাদের মাথায় চলে আসে, এদের নাম যে যত বেশি বলতে পারবেন সে উইনার হবেন, কিন্তু 30 সেকেন্ডসের মধ্যে বলতে হবে। একটু ক্যামেরাতে আমরা যাতে দেখি, হ্যাঁ বাম হাতে ক্যামেরাতে দেখি, হ্যাঁ রেডি, রক পেপার সিজার, দুইটা সেম, আবার এভাবে, হ্যাঁ রক পেপার সিজার। এটা গ্র্যাব করছে, অ্যাডভান্টেজ কিন্তু মাসুদ ভাই পেল। তাহলে প্রণব ভাই আগে শুরু করবেন, 30 সেকেন্ডস টাইম আপনার জন্য। সো ইয়োর টাইম স্টার্টস নাও। আমিনুল ভাই, রিকি ভাই, সানজন, তারপরে জামাল ভুঁইয়া, তামিম ইকবাল, তাসকিন, তারপরে তামির আনোয়ার, এটা বলছি শেখ জামাল ভাই বলছি না? না, এটা বল। তামির আনোয়ার, শেখ জামাল ভাই, আমি বলবো। আচ্ছা, তারপরে আর কে আছে? আরো অনেকেই আছে। এই শেষ 30 সেকেন্ড, না আরো 10 সেকেন্ডস বাকি। আচ্ছা, ডিউক জোসেফ ভাই, আমাদের মাসুদ ভাই, তারপরে আমাদের তাজ ভাই আছে। ওকে, নাইস, টাইমস আপ। সো মাসুদ ভাই 30 সেকেন্ডস এবার আপনার পালা। সো লেটস স্টার্ট, 1 2 3। এস তাজ ভাই, ডিউক জোসেফ ভাই, প্রণব ভাই, সহজ অ্যান্সার। তামির আনোয়ার ভাই, হিটম্যান হার্ট, রিয়াদ ভাই, আব্দুর রহমান, তামিম ইকবাল, কয়সেন্টা স্যার? আচ্ছা 9 সেকেন্ড। জামাল ভুইয়া, যেমন ভাইয়া, টাইমস আপ। তাহলে আমার মনে হয় আমরা সবাই জানি প্রণব ভাই কিন্তু বেশি নাম বলেছে না? সো প্রণব ভাই উইনার, ক্ল্যাপ ফর প্রণব ভাই। ওকে, সো এটা দিয়ে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন খুবই খুবই ভালো এবং মোটিভেটিং ইনফ্লুয়েন্সার্সদের। আপনারা এসেছেন আজকে আমাদের ফিটসমনিয়ার এই এপিসোডে, আমাদেরকে বেসিক্যালি বিভিন্ন ধরনের সাজেশনস দিয়ে আপনারা হেল্প করেছেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করেছি, এর জন্য ধন্যবাদ। ফিউচারে আরও আশা হবে, এবং দর্শকরা আপনাদের জন্য বলছি যে আপনারা ফিটনেসটাকে আপনাদের লাইফের সাথে ইন্টিগ্রেট করেন, ফিটনেসটাকে প্রায়োরিটি দেন, কারণ হেলথ ইজ ওয়েলথ। আর এই ফিটনেসটাকে সহজ জার্নি হিসেবে আপনার লাইফে নেওয়ার জন্য আমরা এই ফিটসমনিয়া অ্যাপ আপনাদের জন্য নিয়ে আসছি। এটা বাংলাদেশের সবচেয়ে প্রথম অ্যাপ যেটাতে আপনি ফিটনেস রিলেটেড সব কিছুর হেল্প পাবেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।